আচ্ছা আয়ান, তুমি কি সত্যি আমাকে বউ হিসেবে মেনে নিতে পারো নাই? তুমি রাত হইলে আমাকে বুকে টেনে নাও, বাট দিন হইলে তোমার রূপ চেঞ্জ হয়ে যায় কেন? তুমি আসলে কি আমাকে শুধু তোমার শারীরিক চাহিদা মেটানোর জন্য ভালোবাসা দেখাও রাতে? আমি আপনাকে ভালোবাসি না। সত্যি ভালোবাসো না? তাহলে বাসায় কেউ না থাকলে আমার এত কেয়ার নাও কেন? বিশেষ করে তুমি তোমার আম্মুর সামনে আমার সাথে বেশি খারাপ ব্যবহার করো, কিন্তু তোমার আম্মু না থাকলে তোমাকে আমার খুব আপন মনে হয়। আর যখন তোমার আম্মু থাকে তখন তোমাকে আমি চিনতে পারি না। কেন এমন করো আমার সাথে? ঘুমাবো, ঘুমাতে দেন। বিরক্ত করেন না। ভালো, ঘুমাও তুমি। আমার প্রশ্নের কোনো উত্তর দিতে হবে না। নদী আয়ানের বুকের উপর থেকে সরে নিজের বালিশে মাথা ঘুরে শুয়ে পড়ল। আয়ান নদীর দিকে তাকিয়ে থাকলো। আয়ান নদীকে ধরে জোর করে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। নদী নিজেকে আয়ানের বুক থেকে সরিয়ে নিতে লাগলো আর বলতে লাগলো, ছাড়ো আমাকে। আমি তোমার বুকে ঘুমাতে চাই না। এমন স্বামীর আমার কোনো দরকার নেই, যে সবার সামনে আমাকে অপমান করবে আর রাত হইলে নিজের চাহিদার জন্য ভালো ব্যবহার করবে। দরকার নেই, ছাড়ো আমাকে। এই ভালোবাসার দরকার নেই। চুপ, একদম চুপ। নদী আয়ানের ধমক শুনে চমকে উঠল। নদী আর কিছু বলতে পারলো না। নদী কান্না করতে লাগলো আয়ানের বুকের উপর। আয়ান নদীকে বলতে লাগলো, কান্না বন্ধ করবে, ঘুমাতে দাও। সকালে কাজে যেতে হবে কিন্তু। সকালে উঠতে না পারলে আব্বু অনেক বকাঝকা করব। আমাকে ছাড়ো। নদী আয়ানকে সরিয়ে দিয়ে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। নদী অনেকক্ষণ কান্না করতে করতে ঘুমিয়ে গেল। আয়ান খাট থেকে নিচে নেমে নদীর পাশে গিয়ে নদীকে সোজা করে শুইয়ে দিয়ে বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে নদীর ঘুম ভাঙলে দেখে আয়ান ওর বুকের উপরে শুয়ে আছে। নদীর মুখে হাসি ফুটে উঠল। নদী আয়ানের কপালের চুল সরিয়ে দিয়ে কপালে চুমু দিল। আয়ান নড়ে উঠলে নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়ান খাটের সাথে বাড়ি খেলো। আয়ান মাথায় হাত দিয়ে নদীর দিকে তাকাতেই নদী এসে ধরে বলল, আয়ান, আমি বুঝতে পারি নাই বাড়ি খাবে। চলো, মাথায় পানি দেই। সরি, আমাকে ক্ষমা করে দাও। আমি সত্যিই বুঝতে পারি নাই তুমি খাটের সাথে বাড়ি খাবে। নদী কান্না করে দিলে আয়ান নদীর গাল ধরে কপালে চুমু দিয়ে বলল, তেমন কিছু হয় নাই, কান্না করো না। আয়ান কথাগুলো বলে উঠে ওয়াশরুমে চলে গেল। নদীর নিজের উপরে রাগ হতে লাগলো। নদী খাটে ঘুষি মারলে নিজের হাতে ব্যথা পেল। নদী ভাবতে লাগলো, কম জোরে লাগছে? উফ, মাথা খারাপ হয়ে গেছে। কতটা ব্যথা পেয়েছে হয়তো, পটস করে উঠেছে। নদীর নিজের ভেতরে গিল্টি ফিল হতে লাগলো। আয়ান ফ্রেশ হয়ে অজু করে বের হয়ে বলল, আমি মসজিদে যাচ্ছি। অনেক ব্যথা পেয়েছো তাই না? আয়ান মুখে হাসি রেখে নদীর কপালে চুমু দিয়ে বলল। তুমি নামাজ পড়ে নিও, আমি গেলাম। আয়ান চলে গেল। নদী ওয়াশরুমে চলে গেল। আয়ান মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় আসলে আয়ানের আব্বু বলে উঠল, চল খেতে। আসছি আব্বু, আপনি যান। আয়ানের আব্বু বড় ভাই চলে গেল। আয়ান রুমে গিয়ে পোড়ানো শার্ট প্যান্ট পরে নিল। আয়ান বের হয়ে গেল। আয়ান ওর বড় ভাইয়ের সাথে কামলাদের সাথে ধান কাটতে লাগলো। আয়ানের আব্বু গাছের নিচে চেয়ারে পায়ের উপরে পা তুলে বসে থেকে পান খেতে লাগলো আর ধান কাটা দেখতে লাগলো। দুপুর হয়ে গেলে আয়ান গরমে ঘেমে অবস্থা খারাপ হয়ে গেল। আয়ান গামছা দিয়ে মুখ মুছতে লাগলো। বড় ভাই রাফি বলে উঠল, বিরক্তকর। ঢাকা চলে যাব। এইসব কাজ কি করা যায় নাকি? আব্বু যেতে দিলে তো, আর আমরা কাজ করে দিলে আব্বুর অনেক সুবিধা হয়। যত সব। আব্বুর কিপটামি যাবে না। আর দুইটাই কামলা নিলে তো হয়ে যায়। বাদ দাও। ক্ষুধা লেগে মাথা ব্যথা করা শুরু করেছে। আর অল্প আছে, আমি এইটা করে নিচ্ছি চাচার সাথে। তুমি যাও। ওকে, থাক, গেলাম। রাফি চলে যেতে নিলে আয়ানের আব্বু বলল, কিরে কই যাস তুই? আব্বু, ভাইয়া যাক, আর অল্প আছে, আমি আর চাচা করে নিতে পারবো। এই যা, তুইও কর ওদের সাথে হাত চালা। তাহলে 20 মিনিটের কাজ 15 মিনিটে হয়ে যাবে। আব্বু যেতে দেন ভাইয়াকে। রাফি চলে গেল। আয়ান কামলাদের সাথে বাকি ধান কেটে ফেলতে লাগলো। নদী রাফিকে আসতে দেখে বলল, রাফি ভাইয়া, আয়ান কই? ওই আসে নাই? ওর আসতে সময় লাগবে। রাফি, এসেছোস? যা, ফ্রেশ হয়ে আয়। বৌমা, রাফিকে খেতে দাও। আহারে সোনা আমার, কতবার বললাম রাফিকে নিয়ে যাও,
না শুনলো না। যা বাপ আমার। আয়ানের আম্মু রাফির মুখ মুছে দিতে লাগলো আঁচল দিয়ে। নদী বলে উঠল, আম্মু আয়নের জন্য খাবার নিয়ে যাই। ওই তো রাতেও কিছু খায় নাই, সকালেও কিছু খায় নাই। ওই চলে আসবে, ওর না খেয়ে থাকার অভ্যাস আছে। এখন যাওয়া লাগবে না, নিজের কাজ করো। তোমার শ্বশুর দেখলে রেগে যাবে। নদী আর কিছু বলতে পারলো না। নদীর মনটা অনেক খারাপ হতে লাগলো। নদী রুমে চলে গেল। রাফি গোসল করে আসলে রূপা রাফিকে খাবার দিতে লাগলো। রাফি বলে উঠল, তুমি খাইছ? হ্যাঁ, তুমি খাও। ওকে। রাফি খাবার খেতে লাগলো কারেন্ট গেলে। আয়ানের আম্মু রাফিকে বাতাস করতে লাগলো হাত পাখা দিয়ে। ওইদিকে নদী বারান্দায় বসে থেকে আয়ানের অপেক্ষা করতে লাগলো। 2 ঘন্টা পর আয়ান বাসায় আসলে রুমে ঢুকে বলল, নদী, আয়ানের কণ্ঠ শুনে নদীর বুকে ছ্যাঁত করে উঠল। নদী বারান্দা থেকে বের হয়ে দৌড়ে আয়ানের কাছে আসলো। নদী আয়ানের মুখে হাত দিয়ে বলল, কি অবস্থা হয়ে গেছে, সারা মুখ লাল হয়ে গেছে। রাফি ভাইয়া 2 ঘন্টা আগে এসেছে, তুমি এত লেট করলে কেন? আর বলো না, অল্প ছিল, ভাইয়ার ক্ষুধা লেগে মাথা ব্যথা করছিল, তাই পাঠিয়ে দিয়েছি। আর তোমার যে রাত জেগে ওইটার দিকে খেয়াল নাই? সবার দিকে খেয়াল, কিন্তু নিজের দিকে খেয়াল রাখার সময় তোমার নাই। তুমি রাত থেকে ভাত খাও না, আর তোমার আম্মু বলল তোমার না খেয়ে থাকার অভ্যাস আছে। নদীকে রেগে কথা বলতে দেখে আয়ান হাসি মুখে হাত ভালোভাবে পরিষ্কার করে মাথায় হাত দিয়ে বলল, এত রাগ করো না, আম্মু ঠিক বলছে। আমি 2 দিন না খেয়ে অনেক থাকছি, আমার তেমন ক্ষুধা লাগে না। হাত সরাও, তুমি কি মানুষ নাকি যে কিনা 2 দিন না খেলেও কিছু হবে না? বুঝেছি, আমার বউটা সকাল থেকে কিছু খাই নাই। ওয়েট করো, আমি গোসল করে আসি। হাত ওইখানে কি হয়েছে? তেমন কিছু না, অল্প একটু কেটে গেছে। হোয়াট? আরে তেমন কিছু না, থাকো। আয়ান আলমারি থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। আয়ান শাওয়ার ছেড়ে দিল। দেওয়ালে এক হাত দিয়ে সামনে আয়নার দিকে তাকিয়ে নিজেকে দেখতে লাগলো। আয়ানের চোখের পানি শাওয়ার পানিতে মিশে যাচ্ছিল। আয়ান গোসল শেষ করে পোশাক পরিবর্তন করে নিল। আয়ান বাহিরে আসলে নদী খাবার নিয়ে এসে রাখলো। কারেন্ট আসলে ফান ঘুরতে লাগলো। আয়ান সোফায় বসে বলল, তুমি বসো। ক্ষুধা নাই। আয়ান নদীকে জোর করে বসিয়ে দিয়ে খাবারের লোকমা নদীর মুখে দিতে লাগলো। নদী বলে উঠল, ছাড়ো বলছি, আমার ক্ষুধা নাই বলছি না? রাগ কেন করো? তোমাকে তো কতবার বলছি তুমি আমার অপেক্ষা করবে না। আমি বাহিরে থাকলে কিছু একটা খেয়ে নিব। কিছু একটা কি খাইছো শুনি? আচ্ছা সরি, কান ধরছি, দয়া করে রাগ করে থেকো না, খাও। খাবো না। তুমি খাও, না হয় রেখে দাও। তোমার তো না খেয়ে থাকার অভ্যাস আছে। মাথা ব্যথা করছে, প্লিজ। তাতে আমার কি? খেয়ে নাও, রাগ করো না। কাজটা করে আসলাম, ভালো হইল, না হইলে আবার ওইটুকুর জন্য আগামীকাল যেতে হইতো। ভালো করেছেন, আরও তো আছে, আজকে কেটে ফেলতে পারতেন। আচ্ছা পরে কাটবো, এখন তুমি খাও, হা করো তো। কইলাম না খাবো না। আয়ান নদীকে ধমক দিয়ে বলল, খাও বলছি, অতিরিক্ত কথা বলো। হ্যাঁ, সব তো খালি আমার উপরে দেখাবে। অন্যায় হইলেও তো কাউকে কিচ্ছু বলবে না। আমি একটু কিছু করলে আমার সব দোষ হয়ে যায়। আমি যে পরের মেয়ে, তার উপরে আবার বয়সে বড়। আমাকে তো এমনিতেই পছন্দ করো না, আমি কি জানি না নাকি? আয়ান নদীর কথা শুনে রাগ করে বলল। খাওয়া লাগবে না। আয়ান হাত ধুয়ে নিতে যাবে, নদীর সাথে সাথে বলল। খাবো। নদী হাত না ধুয়ে খাবার নদীর মুখে দিয়ে দিল আর নিচে খেতে লাগলো। 2 জন খাওয়া শেষ করলে আয়ানের আম্মু ডাক দিলে আয়ান বলল, আসি আম্মু। আয়ান উঠে চলে গেল। নদী প্লেট নিয়ে রান্নাঘরে চলে গেল। আয়ানের আম্মু বলে উঠল, আজান, এই লিস্ট অনুযায়ী বাজার করে নিয়ে আয়। তোর বড় খালা আসবে, তোর বিয়ের ভিতরে তো আসতে পারে নাই, অনেক দিন পর আসবে, সব নিয়ে আয় যা। আম্মু একটু রেস্ট নিয়ে যাক, কেবল তো খাইলাম। নদীর কথা শুনে আয়ানের আম্মু রাগী লোক নিয়ে তাকালে আয়ান নদীর দিকে তাকিয়ে বলল। চুপ করো, তুমি যাও এখান থেকে। নদীর আগে চলে গেল। আয়ানের আম্মু বলল, এই মেয়েকে বিয়ে করে আমার সাথে ঝামেলা করার জন্য নিয়ে এসছোস বাপ বেটা, তাই না?
বেয়াদব একটা মেয়েকে নিয়ে এসছস, ফালতু মেয়ে একটা। আম্মু আমাকে যা বলার বলেন, আমার ওয়াইফের নামে কোনো কথা আমি শুনতে চাই না। আয়ানের আম্মু রেগে সজোরে গালে থাপ্পড় মেরে দিল। আয়ান কিছু না বলে ব্যাগ আর লিস্ট নিয়ে চলে গেল। 2 ঘন্টা পর বাজার করে সব নিয়ে এসেছে। রান্নাঘরে এসে সব রেখে আয়ান বসার ঘরে গেলে আয়ান ওর আম্মুর কাছে টাকা এগিয়ে দিয়ে বলল, আম্মু, এই টাকা বেঁচে গেছে। হিসাব দে। হিসাব কেন দিতে হবে? ওই কি টাকা মেরে নেওয়ার ছেলে নাকি? ওই অভ্যাস বদলাও। আপনি চুপ করেন। এই আজান, হিসাব দে। আয়ান ওর আম্মুকে হিসাব দিতে লাগলো। সব হিসাব দিলে 1 টাকা না পেয়ে বলল, 1 টাকা মিসিং। 1 টাকা কি করছস? আম্মু হয়তো কয়েন পড়ে গেছে। আয়ানের আম্মু সজোরে থাপ্পড় মেরে দিয়ে বলল, 1 টাকায় রাখতে পারস না? এত বড় হয়েছস আর টাকা সামলাতে পারস না? আয়ান মাথা নিচের দিকে করে থাকলো। নদী রাগে হাত মুঠো করে ফেললো। আয়ান নদীর দিকে চোখ গেলে নদী রাগে কটমট করতে লাগলো। কলিং বেল বেজে উঠলে আয়ানের আম্মু বলে উঠল। বেয়াদব একটা। আয়ানের আম্মু চলে গেল দরজা খুলে দিতে। দেখে আয়ানের খালাতো ভাই বোন এসেছে। আয়ানের আম্মু খুশি হয়ে সবার সাথে কুশল বিনিময় করে ভেতরে আসলো। আয়ানের খালাতো বোন তুলি এসে আয়ানকে জড়িয়ে ধরলো। আয়ান চমকে উঠল। আয়ান তুলিকে সরিয়ে দিতে লাগলো আর বলতে লাগলো, তুলি ছাড়ো, কি করছো? আরে অনেকদিন পর দেখা, তুমি কি একবারও আমাকে মিস করো নাই? তুলি ছাড়ো তো। আয়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নদীর দিকে তাকালে দেখে রাগে নদীর চোখ লাল হয়ে গেছে। আয়ানের আম্মু বলে উঠল, মেয়েটাকে এইভাবে ধাক্কা কেন দিলি? আর একটু হলেই পড়ে যেত না? আম্মু, আমরা বড় হয়ে গেছি, আগের মতো এখন না। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছস। যত সব। আফা, ওই আমার বড় বৌমা রূপা। আসসালামু আলাইকুম খালামণি, কেমন আছেন? আপনার কথা আম্মুর মুখে অনেক শুনেছি, আপনাকে দেখার খুব ইচ্ছে ছিল। রূপা খালার কাছে গেলে খালা রূপার মাথায় হাত দিয়ে সালামের উত্তর দিয়ে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। নদী, এইদিকে আসো, এটা আজানের বউ। আসসালামু আলাইকুম খালামুনি। ওয়ালাইকুম আসসালাম। এটাই তাহলে সেই মেয়ে? এই মেয়ে, তোমাকে দেখতে তো বুড়ি বুড়ি লাগছে। তুমি কিভাবে আমার ভাগনাকে বিয়ে করলে? আমার ভাগনার বয়স 19, তোমার সাথে কি আমার ভাগনা যায়? খালার কথা শুনে নদীর চোখে পানি ছলছল করতে লাগলো। নদী মুখে হাসির রেখা টেনে কিছু বলবে, তখনই আয়ান নদীর পাশে দাঁড়িয়ে হাতে হাত রেখে বলল, খালামণি, তোমার চোখে মনে হয় সমস্যা হয়েছে। আমাদের বাজারে ভালো চোখে ডাক্তার আছে, আপনি চাইলে আমি আপনাকে নিয়ে যেতে পারি। আয়ানের কথা শুনে আয়ানের আব্বু রাফি মিটিমিটি হাসতে লাগলো। আয়ানের আম্মু খালার রাগে আয়ানের দিকে তাকালো। আয়ান হাসি দিয়ে বলল, খালামণি, যখন যান আমাকে বলেন। তাহেলা, এই ছেলেটাকে তো এই মেয়েটা এত বেয়াদব বানিয়েছে। আমাদের ভদ্র নম্র শান্ত ছেলেকে এমন বেয়াদব বানিয়েছে, তুই কিছু বলিস না? কি করব আফা বলো, ভাগ্য খারাপ হইলে যা হয়। বাহিরে মানুষের সামনেই মুখ দেখাতে লজ্জা লাগে। কতজন ট্রোল করে, সব কিছু শুনে না শোনার ভান করে আসতে হয়। দুলা ভাই, আপনার খেয়ে কাজ নাই? আমাদের এত ছোট ছেলেটাকে এমন বুড়ি মেয়ের সাথে বিয়ে দিয়ে আসলেন। কিছু মনে করো না, আসলে তোমার চোখের সমস্যা আছে। এখানে যতগুলো মেয়ে আছে তার থেকে আমার ছোট বৌমা সেরা, আর আমার বৌমার প্রশংসা পুরো গ্রামে আছে, বুঝলে? কথাগুলো বলে চলে গেল। খালা রাগে গজগজ করতে লাগলো। খালা বলে উঠল, এইভাবে তোর ছেলে আর স্বামীর কাছে অপমান করার জন্য নিয়ে এসেছস নাকি? খালামণির রাগ করেন না, বাদ দেন, চলেন রুমে চলেন। রূপা নিয়ে গেল। আয়ানের আম্মু চলে গেল। রাফি বলে উঠল, বাহ, সেই সুন্দর একটা জবাব দিয়েছস। মাথা খাওয়ার মেশিন আসলো, বউ নিয়ে পালাবো। রাফি চলে গেল রুমে। নদী আয়ানের হাত সরিয়ে দিয়ে রুমে চলে গেল। আয়ান নদীর পিছন পিছন গেল। নদী খাটের উপরে উপুর হয়ে শুয়ে থেকে কান্না করতে লাগলো। আয়ান নদীর কাঁধে হাত দিয়ে বলল, নদী, তুমি খালামণির কথায় কিছু মনে করো না, ওনার মুখে কোনো কথাই
আটকায় না। উনি তো ঠিকই বলেছে। আমি কেন তোমাকে বিয়ে করলাম? তুমি আমার 5 বছরের ছোট। আমি তোমাকে কিভাবে পারলাম বিয়ে করতে? আব্বু আম্মুকে আমি বারবার বলেছিলাম আমাকে বিয়ে দিও না, আমি এই বিয়ে করব না, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু আমার কথা শুনলো না, আমাকে জোর করে তোমার সাথে বিয়ে দিল। নদী, কান্না করো না প্লিজ। তুমি কান্না করলে আমার কষ্ট হয়, কেন বোঝো না? চুপ করো, আমার কষ্টে তোমার কিছু যায় আসে না। তুমি আমাকে ছেড়ে দাও। নদীর কথা শুনে আয়ানের রাগ উঠে গেল। আয়ান নদীকে থাপ্পড় মারতে হাত তুলল। আয়ান নিজের হাত শক্ত করে নিচে নামিয়ে নিল। নদী বলল, মারো, মারা বাদ কেন দিলে? মারো। আয়ানের হাত ধরতে আয়ান নদীর হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বারান্দায় চলে গেল। আয়ান দোলনায় বসে থেকে বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী কান্না করতে করতে ঘুমিয়ে গেল। বিকালের দিকে নদী উঠে ফ্রেশ হয়ে বসার ঘরে গেল। খালা নদীকে দেখে বলল, বউ, আমার জন্য চা বানিয়ে নিয়ে আসো তো। নদী কিছু না বলে রান্নাঘরে চলে গেল। সবার জন্যে চা বানালো। রূপা সবাইকে চা নিয়ে গিয়ে দিল। নদী আন মনে দাঁড়িয়ে থাকলো। রূপা হালকা করে ধাক্কা দিয়ে বলল, এত কি ভাবো? ডাকি কানে শোনো না? জি ভাবি, কিছু বলবেন? তোমার জন্য আমার মায়া লাগে। তোমার জামাইটাও তোমাকে সহ্য করতে পারে না। আবার শ্বশুর বাড়ির একটা লোকও তোমাকে দেখতে পারে না। তোমার জায়গায় আমি থাকলে কবে চলে যেতাম। নদী কিছু বলল না। রূপা বলে উঠল, চলো দুজন রান্না বসিয়ে দেই, আম্মু আবার হুঙ্কার দিবে। নদী রূপার সাথে মিলে রান্না করতে লাগলো। রূপা নানা ধরনের চিন্তা নদীর মাথায় দিতে লাগলো। নদী রাগে ফুঁসতে লাগলো আর ভাবতে লাগলো, ঠিক, এখানে আমি কেন এভাবে পড়ে থাকবো? একটা কাপুরুষকে বিয়ে করেছি, এত অপমান এত অবহেলা পাওয়ার পর কাউকে কিছু বলে না, লজ্জা শরম বলে তো কিছুই নাই। আমি এত বকাঝকা করি, তারপর মুখে মুখে হাসি রাখে। বোকা কোথাকার, এমন ছেলের সাথে সংসার হয় না। নদী নানা চিন্তা করতে লাগলো আর রান্না করতে লাগলো। আনমনে রান্না করতে লাগলো। রাতের দিকে সবাই খেতে বসলো। হঠাৎ করে ভাজি মুখে দিতেই খালা সব উগলে দিয়ে বলল, ছি, এটা কি রান্না করেছো? এটা রান্না নাকি লবণে পোড়া? আমাকে কি মেরে ফেলতে চাও নাকি? খালামুনি, আমি বুঝতে পারি নাই এত লবণ হয়ে যাবে। আফা, অন্যটা নিয়ে খাও। ওর এমনিতে রান্না ভালোই, খারাপ না। মাঝে মাঝে মানুষের ভুল হয়ে যেতে পারে। তুই সব নষ্টের মূল। বউদের তো ছাড় দেওয়া লাগে না। খালামণি, এটা দিয়ে খান। খালা সবকিছু অল্প অল্প করে নিতে লাগলো। সব খাবারের ভেতরে সমস্যা। খালা রেগে হাত ধুয়ে বলল, আসলে তোর ছেলের বউ সব ইচ্ছে করে করছে। আমাকে মারার জন্য আমার পছন্দের খাবারে এত ঝাল দিয়েছে। সবকিছু ইচ্ছে করে দিয়েছে। আমি বুড়ি বলেছি, তাই প্রতিশোধ নিচ্ছে। নদী, তুমি এসব কি রান্না করছো? তুমি খালামণির উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এমন করছো? আয়ান, ভুল বুঝছো, আমি ইচ্ছে করে করি নাই। জাস্ট শ্যাট আপ। তুমি এসব ইচ্ছে করে না করলে সব খাবারে কেন ঝামেলা হবে? তুমি এসব ইচ্ছে করে করছো। নদী সহ্য করতে না পেরে রাগে চিল্লাইয়া বলল, হ্যাঁ, আমি ইচ্ছে করে করেছি, তোমার কোনো সমস্যা? আয়ান রাগে নদীকে থাপ্পড় মেরে দিলে সবাই চুপ হয়ে গেল। নদী গালে হাত দিয়ে কান্নামাখা চোখে আয়ানের দিকে তাকালো। আয়ানের নিজের হাত কাঁপতে লাগলো। আয়ান কিছু বলতে যাবে, সাথে সাথে নদী চেয়ার ফেলে দিয়ে চলে গেল। আয়ান চেয়ারে বসে পড়ল। আয়ানের আব্বু বলল, এইভাবে সবার সামনে বৌমাকে থাপ্পড় না মারলেও পারতি। আর আমার মনে হয় না ইচ্ছে করে এসব করেছে নদী। প্রথম থেকেই বলেছিল ওই ইচ্ছে করে কিছু করে নাই। আর বড় বৌমা, তুমি তো এখানেই ছিলে, তুমি তো রান্না টেস্ট করে দেখো জাল লবণ। আব্বু, আমার আজকে মুড ছিল না, তাই আমি আজ টেস্ট করি নাই। করলে তো সব ঠিক হয়ে যেত। সব আমার দোষ। বৌমা, তুমি নিজেকে দোষ দিও না তো। ওই মেয়ে ইচ্ছে করে এমন করেছে। খালামণি, আমি আপনার জন্য ডিম ভেজে নিয়ে আসি। রূপা ঘুরে ভিলেন মার্কা হাসি দিল। এইদিকে আয়ান রুমে গিয়ে লাগেজ গোছাতে দেখে বলল, নদী, আই এম সরি। রাগ উঠে গেছিল তাই থাপ্পড় মেরে দিয়েছি। প্লিজ শান্ত হও। চুপ, ভালো কাজ করেছো, আমাকে মেরে সবার মন রক্ষা করেছো, খুব ভালো কাজ করেছো। নদী, সরি।
আয়ান নদীকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, একদম আমাকে ধরবি না, কোনো কাপুরুষের স্পর্শ আমার দরকার নাই। নদী, চুপ, একদম চুপ। ওই মুখে আমার নাম নিবি না। তোর মতো কাপুরুষের সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। তুই তোর মায়ের আঁচলের তলে থাক। নদী প্লিজ, তুই মাথা ঠান্ডা করো, তোমার মাথা গরম আছে। আমি ঠিক আছি। এতদিন আমি পাগল ছিলাম, তোর সাথে থাকছি। আর আমি পাগল না। আমি এখান থেকে চলে যাব। আমাকে আটকালে তুই মরা মুখ দেখবি। নদীর কথা শুনে আয়ান থমকে গেল। আয়ানের চোখে পানি ছলছল করতে লাগলো। আয়ান নদীকে বলল, নদী যাও না, তুমি ছাড়া আমাকে বোঝার মতো কেউ নাই। চুপ, আমি ছাড়া তোর আপন মানুষ অনেক আছে। তুই কোনো কথাই আমাকে বলিস না। তোর মতো মাম্মাস বয়ের সাথে আমার থাকা সম্ভব না। তুই তোর মতো থাক, আমি আমার মতো। ভালো থাক, গুড বাই। আয়ান নদীর পায়ে ধরে বলল, নদী যাও না, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। নদী তুমি চলে গেলে আমি বাঁচতে পারবো না। আমি তোমাকে ভালোবাসি নদী। নদী রেগে লাথি দিয়ে সরিয়ে দিয়ে লাগেজ নিয়ে চলে যেতে নিল। আয়ান নদীকে বোঝানোর জন্য ওর পেছন পেছন যেতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। আয়ানের আব্বু বলল, নদী, মা এভাবে চলে কেন যাচ্ছ? আয়ান তো ক্ষমা চাচ্ছে। আব্বু, আপনার ছেলেকে থামান। আমি কিন্তু সত্যিই নিজের ক্ষতি করব যদি এখান থেকে যেতে না দেয়। আম্মু, আপনি আপনার ছেলেকে থামান। আমি এখানে আত্মহত্যা করলে সবাই ফেঁসে যাবেন। আজান ছাড়, চলে যাচ্ছে, যা। নদী দয়া করে যাও না, আমি তোমাকে ছাড়া সত্যি বাঁচব না। নদী আমাকে ছেড়ে যাও না, আমি তোমাকে ভালোবাসি। নদী লাথি দিয়ে সরিয়ে দিয়ে বলল, আল্লাহর কসম, তুই যদি আমাকে ভালোবাসোস তাহলে আমার পথে বাধা হয়ে দাঁড়াস না। তুই আমাকে ঠেকানোর চেষ্টা করলে আমি এক্ষুনি নিজের জীবন দিব। নদী ফল কাটা চাকু নিলে সবাই ভয় পেয়ে গেল। আয়ান উঠে দাঁড়িয়ে বলল, আমি তোমাকে আটকাবো না, চলে যাও। আয়ানের কথা শুনে নদী লাগেজ নিয়ে চলে গেল। আয়ানের চোখ দিয়ে অনবরত পানি পড়তে লাগলো। নদী সিএনজিতে উঠে যেতে লাগলো। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ানের আম্মু আয়ানের কাঁধে হাত রেখে বলল, ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। ডিভোর্স দিয়ে তুই তুলিকে বিয়ে করে নে, সুখে থাকবি। আয়ানুর আম্মুর কথা শুনে নিজের রাগ আর কন্ট্রোল করতে পারল না। আয়ান টি টেবিলের উপরে জোরে ঘষে দিল। কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল। আয়ানের হাত দিয়ে রক্ত পড়তে লাগলো। আয়ানুর আম্মুর দিকে তাকিয়ে চিৎকার দিয়ে বলল, নিজেদের স্বার্থে আমাকে জন্ম দিয়ে কেন আমার লাইফটা জাহান্নাম বানিয়ে দিলেন? আপনি কেন আমাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে পারেন না? আমাকে আপনি শুধুমাত্র আপনার বড় ছেলের বাঁচানোর জন্য জন্ম দিলেন। আপনি আমাকে শুধু ইউজ করে গেলেন, সেভিয়র সিবলিং সন্তান হিসেবে শুধু দেখে গেলেন। আপনাদের তো আমি বলি নাই আমাকে জন্ম দেন। আপনারা নিজেদের স্বার্থের জন্য জন্ম দিয়ে সারা জীবন শুধু আমাকে স্বার্থের জন্য ইউজ করলেন। আমি যাকে নিয়ে ভালো ছিলাম তাকেও আমার দূরে করে দিলেন। আমাকে কেন মেরে ফেলেন না? ভাইয়া তো সুস্থ হয়ে গেছে, আমাকে মেরে ফেললে পারতেন। আয়ান হাউমাউ করে কান্না করতে লাগলো। আয়ানের আম্মু সবাই স্তব্ধ হয়ে গেল। আয়ান বলে উঠল, আমাকে জন্ম দিয়েছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আজ থেকে আপনাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আপনারা আজ থেকে ঝামেলা থেকে মুক্ত। আজ থেকে আপনার শুধু একটাই ছেলে, সেইটা হইল রাফি তালুকদার। আয়ার নামে আপনাদের মাঝে কেউ ছিল, ভুলে যায়েন। এইটা ভুলতে বেশি সময়ও লাগবে না। আয়ান, আমার কথা শোন। আপনার কোনো কথা শোনার আর কোনো ইচ্ছা আমার নেই। আপনার আজ খুশির দিন। আমার থেকে আমার মূল্যবান জিনিসটা আমাকে ছেড়ে চলে গেছে। আমার বেঁচে থাকার কোনো কারণ আর নাই। আমি এখন আমার মতো করে বাঁচব। আর দোয়া করেন আমার যেন মৃত্যু হয়। আল্লাহ তাআলা যদি আত্মহত্যা নিষেধ না দিত তাহলে কবে আপনাদের মুক্তি দিয়ে দিতাম। আয়ান কথাগুলো বলে বের হয়ে গেল। আয়ানের আম্মু রাফি থামাতে গেলে আয়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে চলে গেল। আয়ানের আব্বুর দিকে তাকালো। আয়ানের আম্মু এসে বলল, এভাবে বসে কেন আছো? কে আটকাও না। না মানে? আয়ানের আব্বু রেগে থাপ্পড় মেরে দিয়ে বলল, তোর গালে যদি আগে এই থাপ্পড় মারতাম তাহলে আজ আমার ছেলেকে এইভাবে চলে যেতে হইতো না। তুই মা নামে কলঙ্ক। এক সন্তানের জন্য আরেক সন্তানকে মানুষ হিসেবে ভাবতে পারস নাই। আজ গেছে ভালো করেছে,
তোরা কেন যে চোখের পানি ফেলছস সেটাই ভালো করে জানি। বিনা বেতনে কাজ করার কাজের লোক গেল দেখে তোদের লাগছে। আয়ানের আব্বু কথাগুলো বলে চলে গেল। 4 বছর পর আয়ান অফিসে বসে আছে। রাইসা এসে বলল, ম্যাম চলে এসেছে, চলেন। আর ম্যাম অনেক রাগী, সাবধানে থাকবেন, যা বলে তাই শোনেন। কাজে কোনো ভুল করেনি না, উনি কাজের ভুল মেনে নিতে পারে না। আমি চেষ্টা করব। আপনাকে আমি ভয় দেখাচ্ছি না। আমি শুনেছি ওনার ভয় অনেকেই চাকরি ছেড়ে দিয়েছে। অল্প ভয় লাগছে, বাট আশা করি আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। গুড। আপনার বেতন এই মাসে কম দেওয়া হবে, আপনার কাজ পছন্দ হলে বাড়িয়ে দিবে। জি। আয়ান রাইসার সাথে গেল। রাইসা অনুমতি নিয়ে প্রবেশ করলো। আয়ান মাথা নিচের দিকে করে সামনে গেল। রাইসা বলে উঠল, ম্যাম উনি আপনার জন্য অপেক্ষা করছিল। আসসালামু আলাইকুম ম্যাম। আয়ানের সালাম শুনে নদীর বুকের ভেতর কেঁপে উঠল। নদী ফাইল থেকে মুখ তুলে বলল, ওয়ালাইকুম সালাম। আয়ান কণ্ঠটাও শুনে সামনে তাকাতেই চমকে উঠল। নদী বলে উঠল, আপনি যান। রাইসা চলে গেল। নদী আয়ানকে বসতে ইশারা করলো। আয়ান চেয়ার টেনে বসে বলল, কেমন আছো? সরি ম্যাম, এইটা অফিস। ও সরি, আপনি তো সব কাজ বুঝে নিয়েছেন তো নাকি? জি ম্যাম। আপনাকে একটা কথা বলবো। জি ম্যাম বলেন। আপনি জব কেন করতে চাচ্ছেন? আপনাদের তো কোনো কিছুর অভাব নাই। ম্যাম আমি ব্যক্তিগত কথা বলা পছন্দ করি না। আপনার অ্যাসিস্ট্যান্ট দরকার, আমার চাকরি দরকার, তাই এখানে আমি। সরি, আপনি আজ থেকে তাহলে জয়েন হয়ে যান, আপনার জায়গা ওইখানে। নদীর কথা মতো আয়ান নিজের কাজের জায়গায় গিয়ে বসলো। নদী বলে দেওয়া মতো কাজ করতে লাগলো। আয়ান নদীর দিকে আর একবারও না তাকিয়ে কাজ করতে লাগলো। নদী আড়াই চোখে আয়ানকে দেখতে লাগলো। চোখের কোণায় পানি চলে আসলে মুছে নিজের কাজ করতে লাগলো। আয়ান কাজ শেষ করে নদীর কাছে জমা দিয়ে দিল। নদী বলে উঠল, আপনার কাজের ক্ষমতা অনেক ভালো। ধন্যবাদ ম্যাম। আয়ানকে আর একটা কাজ দিলে আয়ান নিজের কাজ করতে লাগলো। দুপুরের দিকে আয়ান কাজ শেষ করতে নদী কিছু বলবে তখনই কেবিনের ভেতরে একটাও বাচ্চা মেয়ে আম্মু আম্মু বলে ভেতরে ঢুকলো। আয়ান পিছনে ঘুরে তাকালো। আয়ানকে দেখে নদীর বোন তমা বলল, আয়ান তুমি? আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আর তুমি এখানে? আমার নতুন অ্যাসিস্ট্যান্ট। ওই তোমার অ্যাসিস্ট্যান্ট? হুম। নদী বাচ্চাটাকে টেবিলের উপরে বসিয়ে দিলে বাচ্চাটা বলে উঠল, আম্মু আমি না তোমাকে অনেক মিস করছি। আম্মু তুমি আমাকে একবার কল কেন দাও না? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি তোমাকে। সরি বাবা, তুমি তো নানুর সাথে ঘুরতে গেছিলে, তাই আমি ভাবলাম থাক, ডিস্টার্ব না করাই ভালো হবে। আমার পুচকুটাই ঘুরতে গেছে। নদীর কথা শুনে মেয়েটা হাসি দিয়ে বলল, আম্মু আমি তো তোমার কলে ডিস্টার্ব হই না। সরি বাবা, আর এমন হবে না, একটু কাজে ব্যস্ত আছি। নদীর কথা শুনে মেয়েটা নদীর মাথায় হাত দিয়ে বলল, অনেক কষ্ট হচ্ছে তোমার আম্মু, তুমি কষ্ট পাও না, তোমার মাথায় আদর করে দিচ্ছি। আয়ান অবাক হয়ে গেল। আয়ান বলে উঠল, এই বাচ্চা কার? আপুর। উনি বিয়ে করছে? তমা কিছু বলতে যাবে সাথে সাথে নদী থামিয়ে দিয়ে বলল, মাশাআল্লাহ, আমি কি বাবুটাকে কোলে নিতে পারবো? আর আমি তো আপনাকে ডিভোর্স দেই নাই, আপনি আরেকটা বিয়ে কিভাবে করলেন? আপনি তো আমাকে বলতে পারতেন, তাহলে আমি ডিভোর্স দিয়ে দিতাম। ওইটা কোনো ব্যাপার না, এখন চাইলে দেওয়া যাবে। আপনারা তো জিনা করছেন। জ্ঞান কম দেন। আয়ান আর কিছু বলল না। আয়ান বাবুটার দিকে তাকিয়ে থাকলে তমা বলে উঠল, আম্মু এই আঙ্কেলের সাথে পরিচয় হও। নদী মেয়েটাকে নামিয়ে দিলে মেয়েটা আয়ানের সামনে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি আয়রা। আয়রা হাত বাড়িয়ে দিলে আয়ান খুশি হয়ে আয়রার হাতে চুমু দিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম, আমি আয়ান। আয়রা আয়ানের কথা শুনে বলল, আপনার নামটা অনেক সুন্দর। আয়ান আয়রাকে কোলে তুলে নিয়ে পায়ের উপরে বসিয়ে দিয়ে বলল, আপনার নামটা অনেক সুন্দর,
আপনি জানেন আমার নাম আর আপনার নামের মিল আছে? আয়ানের কথা শুনে আয়রা অবাক হয়ে তাকিয়ে বলে। কিভাবে? আয়ান হেসে বলল। আমার প্রথম অক্ষর আয়, তোমারও আছে আয়। দুইজন কথা বলতে লাগলো। নদী তমা দুইজনকে দেখতে লাগলো। নদী খাবার প্লেটে বেড়ে বলল। আয়রা আসো, খেয়ে নিবে। আপু তুমি খাও, আজ সেই অনেক কিছু খেয়েছে। আম্মু জোর করে খাওয়াতে গেলে বমি করছে। বাহিরের খাবার খাওয়াতে না করেছিলাম। তোমার মেয়ে শোনে নাকি? আয়রা বাসায় চলে যায়। থাক না, আয়রা অফিস ছুটি হইলে ম্যামের সাথে চলে যাবে। না, বাসায় নিয়ে যাই। ওই অনেক দুষ্টু, ওকে সামলানো যাবে না। রেখে যাও না, আমি সামলে নিব। না, ওই যাক, ওর আব্বু এসে না পেলে রাগারাগি করবে। ও আয়রা বলে উঠল। আমার আব্বু কে আম্মু? আয়রার কথা শুনে তমা তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলে গেল। আয়ান নদীর দিকে তাকিয়ে বলল। আয়রা কি বলল? ওই মাঝে মাঝে উল্টোপাল্টা কথা বলে। ও খাবার খেয়ে নেন। সমস্যা নাই। আমার ক্ষুধা নাই, আমার না খেয়ে থাকার অভ্যাস আছে। এই তো বলবেন নাকি? ওই আর কি। ক্যান্টিনে যান, খাবার খেয়ে আসেন, এখানে একবেলা খাবার ফ্রি। ও যান। সমস্যা নাই, আমি খাবার নিয়ে এসেছি। আয়ান ব্যাগ থেকে টিফিন বক্স বের করে খাবার খেতে লাগলো। নদী অবাক হয়ে বলল। আপনি তো ডিম ভাজি পছন্দ করেন না, আপনাকে ডিম ভাজি দিয়ে ভাত কে দিয়েছে? আমি সব পছন্দ করি। নদী উঠে ওর প্লেটের খাবার আয়ানকে দিয়ে ওর টিফিন নিয়ে বলল। আপনি এটা খান। ম্যাম আমার টিফিন বক্স দেন, আমি এসব খাই না। ডিম ভাজি আমার পছন্দের খাবার। চুপচাপ খাও। আয়ান উঠে নদীর হাত থেকে টান দিয়ে টিফিন বক্স নিতে নদী হাতে ব্যথায় আহ বলে উঠল। আয়ান তাড়াতাড়ি করে হাত ধরে বলল। আপনাকে বললাম যে আমার টিফিন বক্স দেন, শুধু শুধু হাতে ব্যথা পেলেন। হাত ছাড়েন। ও সরি, আপনি তো অন্য কারো ওয়াইফ। আয়ান হাত সরিয়ে টিফিন বক্সের খাবার খেতে লাগলো। নদী খাবার না খেয়ে প্লেটের খাবার সব ডাস্টবিনে ফেলে দিল। আয়ান বলে উঠল। খাওয়া বাদ দিয়ে এটা কি করলেন? ক্ষুধা নাই। নদী কথাগুলো বলে নিজের চেয়ারে বসে পড়ল। আয়ান মনে মনে বলতে লাগলো। আগের মতো ব্যবহার করার মানে বুঝলাম না। নদী কাজ করতে লাগলো। আয়ান বলে উঠল। ম্যাম না খেয়ে থাকবেন নাকি? আপনি খান, আমার দিকে তাকানোর দরকার নেই। আপনি এইটা খান না, আপনি এইটা খান। না খেয়ে কাজ করলে উল্টাপাল্টা করবেন। না খেয়ে অভ্যাস আছে, কেউ আমাকে শিখিয়েছিল না খেয়ে থাকা। দেখেন খেয়ে নেন, আপনার উপরে জোর খাটানোর অধিকার তো আর আমার নাই। আয়ান নদীর সামনে খাবারের টিফিন বক্স দেখে নিজের জায়গায় গিয়ে বসলো। নদী অনেকক্ষণ আয়ানের দিকে তাকিয়ে থাকলো। নদী কাউকে ফোন দিয়ে বিরিয়ানি অর্ডার দিয়ে দিল। কিছুক্ষণ পর বিরিয়ানি আসলে নদী আয়ানের টেবিলে দিতে ইশারা করলে লোকটা বিরিয়ানি দিয়ে চলে গেল। আয়ান নদীর দিকে তাকালে দেখে নদী ডিম ভাজি দিয়ে ভাত খাচ্ছে। আয়ান নদীর দিকে তাকিয়ে বলল। বিরিয়ানি আমি খাই না। বাজে কথা বন্ধ করেন। কে কি খায় ভালোভাবে আমার জানা আছে। আপনি অর্ধেক নেন, আমি এত খেতে পারবো না। খাবো না, এগুলো ভালো লাগছে। নদী খাওয়া শেষ করে পানি খেতে লাগলো। আয়ানের ক্ষুধা লাগলে আয়ান খেতে লাগলো। নদী আয়ানের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। আগের মতোই আছো, তোমার চোখে এই ঝলমলে দেখতে আমার অনেক ভালো লাগতো, যা কখনোই তুমি বোঝো নাই। তুমি সবাইকে হ্যাপি করতে গিয়ে তুমি নিজেই নিজেকে কষ্ট দিতে, যেটা আমার লাগতো। আমি তোমাকে সব সময় হাসি খুশি দেখতে চাইছি, কিন্তু তুমি কখনোই আমাকে বোঝো নাই আমি কি চাই না চাই। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে আসতে নদী তাড়াতাড়ি করে চোখ মুছে নিল। আয়ান খাওয়া শেষ করলে আয়ান নদীর দিকে তাকিয়ে বলল। ধন্যবাদ ম্যাম। ওয়েলকাম। এখন ঝটপট কাজ করেন। জি ম্যাম। আয়ান কাজ করতে লাগলো। 8টায় ছুটি হলে আয়ান অফিস থেকে বের হলো। নদী গাড়ি নিয়ে ওর সামনে দিয়ে চলে গেল। আয়ান হেঁটে যেতে লাগলো। আয়ান হেঁটে বস্তিতে চলে গেল। আয়ান রুমে গিয়ে ক্লান্ত শরীর চৌকির উপরে ছেড়ে দিল। আয়ান ভাবতে লাগলো। আচ্ছা এটা কিভাবে সম্ভব? ওই বাচ্চা মেয়েটা নদী আর তার হাজবেন্ডের সন্তান হইলে তাহলে ওর হাজবেন্ডের মতো হবে, কিন্তু ওই বাচ্চা আমার মতো কেন হবে? ওর হাত পা ওর ভঙ্গি আমার মতো কেন, আবার আমার মতো ঠোঁট?
আয়ানের মাথা খারাপ হয়ে যেতে লাগলো। আয়ান ভাবতে ভাবতে লাফ দিয়ে উঠে ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে, টিফিন আর সব ধুয়ে রান্না তুলে দিল। রান্না শেষ করে ফ্রেশ হয়ে খেয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘুমিয়ে গেল। ওইদিকে তমা নদীকে বলতে লাগলো, আয়ানকে মিথ্যা কেন বলবে? আয়রা তো আয়ানের মেয়ে, তুমি ওকে মিথ্যা কেন বললে? আমি চাই না ওই জানুক আয়রা ওর সন্তান। ওই জানলে আমার সন্তান আমার থেকে কেড়ে নিবে। ওর তো অধিকার আছে মেয়ের কাছে থাকার। আপু, তুমি আয়ানকে দেখেছো? ওকে দেখে পুরো মনে হচ্ছিল কবে থেকে খাই না। ওর ফ্যামিলি আসলেই জঘন্য। ওকে দিয়ে চাকরি করতে দিয়েছে, এত সম্প্রীতি খামার কি নাই ওদের? কোনো কিছুর কি কমতি আছে যে আবার জব করতে পাঠাতে হবে? জানোস ওই আজ কি নিয়ে এসেছিল খাওয়ার জন্য? কি? ডিম ভাজি, যেটা দেখলে ওই বমি করে দিত। ডিম সহ্য করতে পারতো না। আর সেই ছেলে কিনা ডিম নিয়ে এসেছিল। তোর শ্বশুর একবার কল দিয়েছিল তো আম্মু পাগলামি করে কল কেটে দিয়েছিল আর ব্লক লিস্টে ফেলে দিয়েছে নাম্বার। উনি একবার বলছিল আয়ান কি আমাদের বাসায় গেছে নাকি। থাক, ফ্রেশ হবাদ দে। তমা চলে গেল। নদী গোসল করে নিল। সকালে আয়ানের ঘুম ভাঙলে আয়ান ফ্রেশ হয়ে অজু করে মসজিদে চলে গেল নামাজ পড়তে। নামাজ পড়া শেষ করে বাসায় এসে সবকিছু গুছিয়ে নিল। রান্না করে টিফিন বক্সে ভরে তাড়াতাড়ি করে রেডি হয়ে অফিসের দিকে রওনা দিল। আয়ান তাড়াতাড়ি করে অফিসে চলে গেল। অফিসের ভিতরে গিয়ে আয়ান নদীর চেয়ারের দিকে তাকিয়ে দেখে নদী আসে নাই। আয়ান নিজের চেয়ারে বসে সিইওর মিটিং, অ্যাপয়েন্টমেন্ট ও সময়সূচি পরিচালনা করতে লাগলো। নদী আসলে আয়ান বলে উঠল, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। তুমি কি মিটিংয়ের ব্যবস্থা করছো? ম্যাম, 11টায় দিয়েছি, ক্লায়েন্ট মিটিং আছে। ওকে, গুড। জি। আয়ান ফাইলগুলো রেডি করতে লাগলো। 10:45 দুজন বের হয়ে গেল। আয়ান ড্রাইভারের কাছে গিয়ে বসলো। নদী আয়ানকে আয়নাতে দেখতে লাগলো। মিটিং চলে গেলে আয়ানের হাতে ফোন দিয়ে চলে গেল। আয়ান ভিতরে গিয়ে এক সাইডে দাঁড়িয়ে থাকলো। নদী মিটিং সবার সাথে কথা বলতে লাগলো আর কাজগুলো এক্সপ্লেন করতে লাগলো। নদীর দিকে আয়ান দেখতে লাগলো। আয়ান চোখ সরিয়ে নিল। নদীর ফোনে ফোন আসলে আয়ান বাহিরে গিয়ে কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? ম্যাম এখন ব্যস্ত আছে। আয়ানের কথা শুনে ওই পাশ থেকে বলে, ওয়ালাইকুম সালাম বন্ধু, আমি আয়রা। আয়ান আয়রার কথা শুনে মুখে হাসি ফুটে উঠল। আরে বন্ধু তুমি, আমি তো ভাবছি কে না কে। আয়ান বলে উঠল। আয়ান আয়রার সাথে কথা বলতে লাগলো। আয়ান হাসি মুখে আয়রার সাথে গল্প করতে লাগলো। নদী মিটিং থাকা কার্লিং আয়ান কথা বলতে বলতে হঠাৎ জিজ্ঞেস করলো, আয়রা, তোমার আব্বু কোথায় গেছে? আয়ানের কথা শুনে আয়রা বলল, আমার আব্বু তো নাই, আব্বু আমাকে ভালোবাসে না, তাই আমার আব্বু আমার কাছে আসে না। আয়ানের মুখের হাসি মলিন হয়ে গেল। আয়ান বলে উঠল, কি বলো? তোমার মতো মিষ্টি মেয়েকে রেখে কোনো বাবা কি থাকতে পারে নাকি? তোমার আব্বুর নাম কি? আর নাম্বার আছে কি? দাও, আমি বকা দিয়ে দেই। আয়ানের কথা শুনে আয়রা বলে ওঠে, নাম বলে নাই, কিন্তু আমার কাছে নাম্বার আছে। তাই মুখস্থ নাকি? আয়রা আয়ানের কথা শুনে বলে, হ্যাঁ, আমি মুখস্থ করেছি। বাবা, এতটুকু মেয়ে নাম্বার মুখস্থ করছো? আয়রা হাসি দিয়ে বলে, আমি আম্মুর নাম্বার, খালামণির নাম্বার, নানুর আর আব্বুর নাম্বার মুখস্থ করছি। বাহ বাহ, তাহলে নাম্বার বলো। আয়রার যে নাম্বার বলো। আয়ান থমকে গেল। আয়ান কাঁপা কাঁপা কণ্ঠে কিছু বলতে যাবে, সাথে সাথে নদী বের হলো। নদী তাড়াহুড়ো করে ফোন নিয়ে আয়রাকে বলল, আম্মু কল করেছো? নদী আয়রার সাথে কথা বলতে বলতে যেতে লাগলো। আয়ান নদীর পেছন পেছন যেতে লাগলো। নদী গাড়িতে উঠলো। আয়ান গাড়িতে উঠলে ড্রাইভার গাড়ি ড্রাইভ করতে লাগলো। আয়রার সাথে কথা শেষ হইল। নদী হাসি মুখে কারোর সাথে SMS করতে লাগলো। দুজন অফিসে চলে গেল। কেবিনের ভিতরে ঢুকতে আয়ান বলে উঠল,
আগামীকাল থেকে আয়রাকে নিয়ে অফিসে আসবেন। কেন? আমি বলছি তাই। তুমি কে যে আমি তোমার কথা শুনবো? আমি যেই হয়ে আপনাকে নিয়ে আসতে বলছি, আপনি নিয়ে আসবেন। আয়ানের কথা শুনে নদী কিছু না বলে নিজের চেয়ারে বসে পড়ল। আয়ান নিজের কাজ করতে লাগলো। বিকেলে আরেকটা মিটিং রেখে দিল। আয়ান কাজ করতে লাগলো। নদীর কাছে গিয়ে সবকিছু বুঝিয়ে দিতে লাগলো। নদী আয়ানের দিকে তাকিয়ে থাকলো। মাউথপিসের হাত রাখতেই নদীর হাতের সাথে হাত পড়লে আয়ান হাত সরিয়ে বলল, ম্যাম হাত সরান, আমি দেখাচ্ছি। নদী হাত সরালে আয়ান দেখিয়ে দিতে লাগলো। বিকেলে মিটিংয়ের জন্য চলে গেল। মিটিং শেষ করে রেস্তোরাঁয় গিয়ে বসলো। আয়ানের দিকে নদী তাকিয়ে বলল, তুলে কি বিয়ে করছেন? ম্যাম আমার ব্যক্তিগত ব্যাপারে কোনো কিছু আমাকে জিজ্ঞেস করবেন না। আপনার কোনো রাইট নাই আমার ব্যাপারে কথা বলার। আয়ানের কথা শুনে নদী চুপ হয়ে গেল। খাবার আসলে দুইজন চুপচাপ খেতে লাগলো। নদী আর চোখে দেখতে লাগলো। হঠাৎ করে নদীর পাশে দুটো ছেলে বসে পড়ল। নদী হাসি মুখে বলল, কেমন আছোস তোরা? ভালো, তুই কেমন আছিস? ভালো আছি। বাসে যেতে চাইছিলাম, এখানে তোকে পেয়ে যাবো ভাবি নাই। কোনো দরকার আছে নাকি? আমার পার্টি আছে, তুই কি আসতে পারবি? না রে, সকালে চিটাগাং যাব। কেন? কয়েকটা প্রজেক্ট হাতে পেয়েছি, ওইখানে যেতে হবে। ওকে ট্রিট দিস পরে তাহলে। ঠিক আছে, ভালোই ভালোই কাজগুলো করে নেই। ওকে, ভালো থাক। এইটা কে? আমি ওনার অ্যাসিস্ট্যান্ট। ও। দুইজন উঠে চলে গেল। নদী বলে উঠল, তুমি আগামীকাল ভোর 5টায় এসে ব্যাগ গুছিয়ে নিও, ওইখানে থাকা লাগবে। আচ্ছা আয়রাকে নিয়ে যাবেন না? না, কাজে ব্যস্ত থাকবো, ওকে সামলানো সম্ভব হবে না। আমি ওকে দেখে রাখবো। কাজ কে করবে? আমি সেইটা দেখে নিব। আয়রা আপনাকে ছাড়া কি থাকতে পারবে নাকি? সমস্যা নাই, ওই ওর খালামণি নানুর কাছে থাকতে পারে। এইবার নিয়ে যান না, আমি বলছি তো। ওই আপনাকে জ্বালাতন করার সুযোগ আমি দিব না। নদীকে অনেক রিকোয়েস্ট করলে নদী রাজি হয়ে গেল। দুইজন খাওয়া শেষ করে গাড়িতে উঠে পড়ল। আপনাকে ওই বড় গাছের কাছে নামিয়ে দিয়ে গেলে হবে, বাকিটা আমি হেঁটে যেতে পারবো। বাসা কোন জায়গায় তোমার? বস্তিতে। বস্তিতে থাকো? হুম। আয়ান বলে উঠল। নদী আর কিছু বলল না। আয়ান গাছের কাছে নেমে সোজা হাঁটা দিল। গলির ভেতরে ঢুকে পড়ল। নদী গাড়ি থেকে নেমে ওর পিছন পিছন যেতে লাগলো। আয়ান একটা ভাঙা টিনের ঘরের ভেতরে প্রবেশ করলো। নদী ওইখান থেকে চলে গেল। সকাল ভোরে আয়ান ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে। রেডি হয়ে ব্যাগ গুছিয়ে নিয়ে ঘরে তালা দিয়ে চলে গেল। আয়ান নদীকে কল দিল। নদী কল রিসিভ করে বলল, তুমি আমার বাসায় আসো, গাড়ি পাঠিয়ে দিয়েছি। গাড়িতে উঠে পড়বো। আর আপনার বাসায় গেলে আপনার স্বামী কি বলবে? আমার স্বামী বাসায় নেই, তাই আসতে পারো, আর না আসলে আয়রাকে নিব না। নদীর কথা শুনে আয়ান তাড়াতাড়ি করে গাড়িতে উঠে বলল, আমি আসছি। আয়ান কল কেটে দিল। নদীর বাসার ভেতরে প্রবেশ করলে আয়ান গাড়ি থেকে নেমে সদর দরজায় গিয়ে নক করলো। কাজের লোক দরজা খুলে দিলে আয়ান ভিতরে প্রবেশ করলো। আয়ানকে দেখে নদীর আব্বু আম্মু অবাক হয়ে গেল। নদীর আম্মু বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। তুমি আয়ান তো? জি। তুমি এখানে কেন এসেছো? আম্মু আব্বু ওই নদী আপুর অ্যাসিস্ট্যান্ট। নদী ওকে কেন অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখেছে? আয়ান এই কলেজে দক্ষ তাই। আয়ান সাহেব, আপনি চলে এসেছেন? জি ম্যাম। আয়রাও যাবে? ম্যাম, আপনাকে আয়রাকে নিয়ে যেতে বলেছে। উপরে যান, 4 নম্বর রুমটাই ম্যামের রুম। আয়ান সিঁড়ি বেয়ে রুম গুনে 4 নম্বর রুমে চলে গেল। আয়ান রুমের ভিতরে প্রবেশ করতেই নদী চমকে উঠল। আয়ান ঘুরে দাঁড়ালে আয়রা বলে উঠল, তুমি এসেছো? আয়ান আয়রাকে কোলে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, জি আম্মু এসে গেছি, চলো রেডি হয়ে নিবে। আয়রাকে কোলে নিয়ে ওয়াশরুমে গিয়ে গোসল করে দিয়ে তোয়ালে দিয়ে পেঁচিয়ে রুমে নিয়ে গেল। নদী ভ্রুকুচকে তাকিয়ে বলল, কত ফাজিল মাইয়া, বাপকে পেয়ে এখন দুষ্টুমি করতে ভুলে গেছে। তাহলে ও আমার মেয়ে নিজের মুখে স্বীকার করলেন? না মানে ভুলে বলে ফেলেছি, তোমার মেয়ে না। আপনার মুখে এক্সকিউজ শোনার কোনো ইচ্ছা আমার নাই। কার মেয়ে সেটা জানার দরকার নাই। আয়ান
আয়ান রাগী কণ্ঠে কথাগুলো বলে আয়রাকে ভালোভাবে মুছে দিয়ে পোশাক পরিয়ে দিয়ে রেডি করে নিচে নিয়ে গেল। নদীর আম্মু বলে উঠল, আয়রাকে কেন নিয়ে যেতে হবে? ও তো সারা জীবন আমার কাছেই থেকেছে। আমি ওর খেয়াল রাখতে পারবো আন্টি। আপনি তো অনেক রাখলেন, এখন না হয় আমি একটু রাখলাম। যে কয়েকদিন থাকি ওই আমার কাছে থাক। নদী, তুই কেন ওকে নিয়ে যাচ্ছিস? আম্মু ঝামেলা করো না তো। নদী লাগেজ নিয়ে বের হলো, গাড়িতে তুলে দিল। আয়ান আয়রাকে নিয়ে বসে পড়ল। রাইসা নদী একসাথে বসলো। আয়রার সাথে আয়ান সারা রাস্তায় মজা করতে লাগলো। ট্রেনে উঠে পড়লো। দুপুরের খাবার খাওয়ার সময় আয়ান আয়রাকে খাবার দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। রাইসা বলে উঠল, আয়ান, আপনি তো দেখি অনেক ভালো বাচ্চা সামলাতে পারেন। আপনার যে বউ হবে সে অনেক লাকি হবে। তাকে কিছুই করা লাগবে না, সব আপনি করে দিতে পারবেন। রাইসার কথা শুনে নদী আয়ানের দিকে তাকালো। আয়ান হাসি মুখে বলল, আমার সাথে কেউ কখনোই ভালো থাকে না, তাই কেউ আমার সাথে থাকে না। আর বউ, সে কখনোই আমার সাথে সুখী ছিল না। মানে আপনি কি বিবাহিত নাকি? হুম। বলেন কি, আপনার মতো ছেলের সাথে সুখী না? তাহলে আপনার বউয়ের রুচিতে সমস্যা আছে। সমস্যা আমার, তার রুচি ঠিক আছে। আমি ভালো না, আমি কারোর জন্য ভালো কিছু নিয়ে আসি না। আয়ান কথাগুলো বলে আয়রাকে পানি খাওয়া দিয়ে নিজে খেতে লাগলো। নদী বেশুম খেলে আয়ান তাড়াতাড়ি করে নদীর কাছে গিয়ে পানি খাওয়া দিতে লাগলো আর নদীর পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। রাইসা আয়ানের হাত সরিয়ে দিয়ে রাগী লোক নিয়ে তাকালো। রাইসা পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। নদী স্বাভাবিক হয়ে গেল। আয়ান নিজের জায়গায় বসে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ করে আয়ান আয়রাকে নিয়ে কেবিন থেকে বের হয়ে হাঁটতে লাগলো। আয়রা ঘুমিয়ে গেলে আয়ান কেবিনে বসে বলল, আয়রা ঘুমিয়ে গেছে। আমার কাছে দাও। আয়রাকে নদীর কোলে দিতে নদীর বুকে হাত লাগলে নদী কেঁপে উঠল। আয়ান তাড়াতাড়ি করে হাত সরিয়ে নিয়ে নিচের সিটে গিয়ে বসে পড়ল। আয়ান বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আয়ানের ফোন বেজে উঠলে আয়ান কল রিসিভ করে বলল, কি ব্যাপার, অনলাইনে আসো নাই কেন? আমি তোমাদের এলাকায় যাচ্ছি। কি বলো? হ্যাঁ, ম্যামের সাথে যেতে হচ্ছে। তাহলে তো আমার সাথে দেখা করতে পারবে। তুমি কোথায় উঠবে বলো, আমি তোমাকে নিয়ে আসবো। দূর, কি বলো? আমি যাই গিয়ে তোমাকে জানাবো, বাট তোমার বাসায় যেতে পারবো না। এমনি দেখা করতে পারি, রাকিবের সাথে দেখা করব। আমার বাসায় আসলে কি আমি জোর করে তোমাকে বিয়ে করব নাকি? আয়ান হেসে দিয়ে বলল, আরে তা বলছি না। জোর করে কেন বিয়ে করবে? আমি সিঙ্গেল লাইফে ভালো আছি, বিয়ের ভিতরে আমি নাই। আসো, কিডন্যাপ করব তোমায়। হাহা, আমার মতো ছেলেকে কিডন্যাপ করে কি করবে? গরিব মানুষ আমি, আমাকে কিডন্যাপ করে লাভ আছে? তোমার যে মনটা আছে ওটাই কিডন্যাপ করব। আচ্ছা শুনো, তুমি রাকিবের সাথে আসতে পারো, মেয়ে মানুষ সাথে একা দেখা করতে পারবো না। আরে ভাই, রাকিবের সাথে আসবো। ওকে, ভালো থাকো। এই শোনো, ট্রেনের ভিতরে তো আসো, কথা বলি, আমিও তো ফ্রি আছি। এত কি কথা বলবো, কথা খুঁজে পাচ্ছি না। তুমি কথা বললে তো খালি উল্টাপাল্টা কথা বলবে। একটু আধটু ফ্রেন্ড হয়ে বলতেও পারবো না নাকি? এই রাকিব ভিডিও কল দিচ্ছে। ওয়েট, আমি অ্যাড করি। ইভা রাকিবকে অ্যাড করলো। রাকিব বলে উঠল, ও এই পেতনির সাথে কথা বলছোস? হুম। কুত্তা, আমাকে পেতনি বলবি না। পেতনিকে পেতনি বলবো না তো পরি বলবো? বলতে পারিস, আমি তো আর দেখতে খারাপ না। রাকিব আয়ান হাসতে লাগলো। নদী আয়ানের দিকে তাকিয়ে থাকলো। রাকিব বলে উঠল, যাই হোক ইভা, ওই তো আমাদের শহরে আসছে, তুই আসবে নাকি? তোদের শহরে? হ্যাঁ, ওকে বললাম আমার বাসায় থাকার জন্য, বাট ও বলে ওর বসের সাথে আসছে। ভাই, তুই যে হট, তোর বসগুলো যেন প্রেমে না পড়ে। আয়ান হকচকিয়ে গেল। আয়ান সামনের দিকে তাকিয়ে বলল, এই মুখ সামলে কথা বলো, ফালতু বকবক করলে কল কেটে দিব। লজ্জা পাইছোস? এই রাকিব, আমি তো ভেবে নিয়েছি ওর দায়িত্ব নেব। ফালতু কথা বন্ধ করো, আমি বিবাহিত, ভুলে যাস না। তোর বউকে খুঁজে ডিভোর্স দিয়ে দে, ও
ওই বেটি তো বোকা, তোর মতো ছেলেকে বুঝলো না। শোন, ডিভোর্স দিয়ে আমার কাছে চলে আয়। আয়ান নদীর দিকে চোখ গেলে দেখে নদীর চোখ লাল হয়ে যাচ্ছে। আয়ান বলে উঠল, কম বল, বাই, পরে কথা হবে। দেবদাস কোথাকার, যে বউ তোকে না বুঝে তোকে ছেড়ে চলে গেল তার অপেক্ষায় থাকবি? তুই আসলে বোকা। বাই। আয়ান কল কেটে দিল। আয়ান বাহিরের দিকে তাকিয়ে থাকলে রাইসা বলল, তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে? জানি না। আয়ান কেবিন থেকে বের হয়ে হাঁটাহাঁটি করতে লাগলো। নদী মনে মনে ভাবতে লাগলো। আমি কি আসলে বোকা ছিলাম? নদী কথাগুলো ভাবতে লাগলো। ওইদিকে আয়ান হাঁটাহাঁটি করতে লাগলো আর ভাবতে লাগলো। আমার লাইফে আর কাউকে চাই না, আমার মেয়েকে নিয়ে আমি বাঁচতে চাই। আমার মেয়েকে আমি নিতে হয়তো পারবো না, কিন্তু আমি ওর আশেপাশে থাকবো। আয়ান কথাগুলো ভাবতে লাগলো। 8 ঘন্টা পর চিটাগং পৌঁছে গেল। আয়রাকে কোলে নিয়ে নিজের ব্যাগ কাঁধে নিয়ে নিল। আয়ান হাঁটতে লাগলো। আয়ানের পিছন পিছন নদী রাইসা লাগেজ নিয়ে আসতে লাগলো। রাইসা একটা গাড়ি ভাড়া করলে কয়েক মিনিট পর চলে আসলো। 4 জন উঠে পড়লো। রাইসার ফোনে ফোন আসলে রাইসা কল রিসিভ করে কথা বলতে লাগলো। রাইসা রাগে বলল, ফাজলামো করেন? আপনাদের বললাম 3টাই রুম লাগবে, সেখানে তো অন্তত 2টা রুম দিবেন। এখন হোটেলে কোথায় রুম পাবো? আপনারা আগে আমাকে জানাবেন না? আপনি আসলে আমার চাকরি ধরে টান দেওয়া শুরু করছে। রাইসার কথা শুনে হোটেলের ম্যানেজার ক্ষমা চাইতে লাগলো বারবার। রাইসা রাগ করে কল কেটে দিল। নদী বলল, কি হয়েছে? ম্যাম, হোটেলের মালিকের ছেলে আমাদের 2টাই রুম নিয়েছে। আমাদের জন্য 2টা রুম আছে, আবার হোটেল খোঁজা আমাদের পক্ষে সম্ভব না। ওনারা আগে বললে আমি একটা ব্যবস্থা করতে পারতাম। ম্যাম প্লিজ রাগ করেন না, আমাকে আগে জানালে ওইটাই বাদ দিতাম। আচ্ছা, সমস্যা নাই। ম্যাম আপনি রাগ করছেন না? আয়ন সাহেবের জন্য একটা রুম দরকার ছিল। আমরা মেয়ে মানুষ থাকতে পারলে, উনি তো ছেলে মানুষ, আমাদের সাথে থাকা ব্যাপারটা। সমস্যা নাই, উনি কারো দিকে খারাপ নজরে তাকাবেন না। আমি তা বলছি না, ছেলে মানুষ ব্যাপারটায়। আমি বলছি না সমস্যা নাই। আমি আমার ফ্রেন্ডদের কাছে থাকতে পারবো, বাট 1 ঘন্টা রাস্তা হবে। আপনি আমাদের সাথে থাকবেন। রাইসা শোনেন, আর একটা বেড ওই রুমে দিতে বলেন। রাইসা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ম্যানেজারের সাথে কথা বলল। হোটেলে গিয়ে চাবি নিয়ে চলে যেতে লাগলো। আয়রার সাথে কথা বলতে বলতে আয়ান যেতে লাগলো। আয়ান সবার সাথে রুমে প্রবেশ করলো। 2 জায়গায় 2টা বেড থাকায় আয়ানকে নদী বলল, আপনি ওই বেডে থাকবেন আর আমরা 3 জন এই বেডে। ওকে ম্যাম। আয়ান বেডে বসতে আয়রা আয়ানের কোলে উঠে পড়ল। আয়রা বন্ধুকে আর জ্বালিও না, একটু রেস্ট নিক। থাক, সমস্যা নেই, আপনারা ফ্রেশ হয়ে নেন। নদী চলে গেল। গোসল করে বের হলো। রাইসা চলে গেল। রাইসার পর আয়রাকে নিয়ে আয়ান চলে গেল। আয়ান আয়রাকে ফ্রেশ করে দিয়ে নিজে গোসল করে নিল। গোসল করে টি শার্ট আর প্যান্ট পরে নিল। আয়ান ওয়াশরুম থেকে বের হলো। নদীর আয়ানের দিকে তাকিয়ে থাকলো। নদী আয়ানের দিকে এগিয়ে যেতে নিবে, সাথে সাথে আয়রা নদীকে জড়িয়ে ধরে বলল, আম্মু দুধ খাবো। নদী ভাবনা জগৎ থেকে বের হলো। আয়ান আয়রাকে কোলে নিয়ে বেডে বসে পড়ল। আয়ান বলে উঠল, আমি একটু বের হব, আপনি ওকে খাওয়াই দেন, ওকে নিয়ে যাব। তোমার বন্ধুদের সাথে দেখা করতে যাবে নাকি? জি। ওই মেয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? ম্যাম, আমার ব্যক্তিগত ব্যাপারে জিজ্ঞেস করতে না করছি। ব্যক্তিগত থাকছে না। ইভা মেয়েটার সাথে তোমার কিভাবে পরিচয় হইলো? ম্যাম। নদী রাগী লোক নিয়ে তাকাতে রাইসা চুপ হয়ে গেল। আয়ান বলে উঠল, আপনার অফিসে জব করে দেখিয়ে আমার পার্সোনাল ব্যাপারে নাক গলাবেন, এই রাইট আমি আপনাকে দেই নাই। নদী রেগে গেল। আয়রাকে দুধ খাওয়ানো বাদ দিয়ে দূরে রাখলে আয়রা কান্না করতে লাগলো। আয়ান বলে উঠল, কি করছেন? ওকে খাওয়ানো বাদ দিয়ে কান্না কেন করাচ্ছেন? আমার মেয়ের আর আমার পার্সোনাল ব্যাপার, আপনি আমাদের মাঝে ঢুকবেন না। আমার মেয়ে কান্না করছে, আমি বুঝে নিব। নদী, এই ছেলে আপনার সাহস তো কম না, ম্যামকে নাম ধরে ডাক দেন। আমি আপনার বস হই, আপনি আমার নাম ধরে ডাক দেওয়ার সাহস কিভাবে হয়? আয়রাকে খাওয়ান বলছি। খাওয়াবো না। এই সর, ক্লান্ত লাগছে, ঘুমাবো, সকালে বের হতে হবে। আয়রা কান্না করে বারবার নদীর শাড়ি সরিয়ে খেতে দিলে
আয়রা কান্না করে বারবার নদীর শাড়ি সরিয়ে খেতে যেতে নিলে নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়রা পড়ে যেতে নিবে দৌড়ে আয়ান রাইসা ধরে ফেলল। আয়ান রাগ কন্ট্রোল করতে না পেরে আয়ান আয়রাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে নদীর গালে সজোরে থাপ্পড় মেরে দিল। নদী ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়রা পড়ে যেতে নিবে দৌড়ে আয়ান রাইসা ধরে ফেলল। আয়ান রাগ কন্ট্রোল করতে না পেরে আয়ান আয়রাকে বুকের সাথে জড়িয়ে নিয়ে নদীর গালে সজোরে থাপ্পড় মেরে দিল। রাইসা হতভম্ব হয়ে গেল। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নদী কিছু বলতে যাবে, সাথে সাথে আয়ান বলল, চুপ, একদম চুপ, কোনো কথা শুনবো না। ওই যদি পড়ে যেত আপনার খবর ছিল। আমার রাগ আমার উপরে খাটাবেন, আয়রের উপরে কেন খাটাবেন? আমার মেয়ে, আমি বুঝে নিব, তোমার তাতে কি? তুমি কেন আমাদের মাঝে আসছো? আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক কেন গলাচ্ছ? চুপ, একদম চুপ। আয়ান রেগে নদীর পা ধরে টান দিয়ে শুইয়ে দিয়ে শাড়ির আঁচল টান দিয়ে সরিয়ে দিল। রাইসা বলে উঠল, এই ছেলে থামো, নিজের জীবন দিতে চাও নাকি? রাইসা আয়ানকে মারতে লাগলো। আয়ান জোর করে নদীর ব্লাউজের বোতাম খুলে আয়রাকে খাইতে দিয়ে দিল। নদী সরিয়ে দিতে যাবে, আয়ান নদীর হাত ভাতের সাথে চেপে ধরে রাখলো। আয়রা বলে ওঠে, বন্ধু আম্মুকে ছেড়ে দাও, আমি আর খাবো না। বন্ধু আম্মু ব্যথা পাচ্ছে, বন্ধু আম্মুকে ছাড়ো। কলার ধরে টান দিয়ে সজোরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে বলল, ফালতু ছেলে, তোর এত বড় সাহস! তুই বসের সাথে, ছি, তুই এত নোংরা! আমি তো তোকে ভালো ছেলে ভেবেছিলাম, এখন বুঝলাম কেন তোর বউ তোকে ছেড়ে গেছে। তুই তো আসলে একটা সাইকো। এখনই আমি তোকে জেলে দিব। আয়ান রাইসার হাত সরিয়ে দিয়ে বের হয়ে গেল। নদী কান্না করতে লাগলো। রাইসা এসে বলল, এই জন্য বলছিলাম ম্যাম, ছেলে মানুষকে বিশ্বাস নাই। ছি, কত খারাপ একটা ছেলে! এভাবে একটা মেয়ের শরীরে টাচ কিভাবে করতে পারলো? ওর বউ ওকে ছেড়ে গিয়ে ভালো কাজ করছে। ও আসলে জঘন্যতম একটা ছেলে। নদী কিছু না বলে কান্না করতে থাকলো। আয়ান সবার সাথে দেখা করে 8টার দিকে হোটেলে আসলো। আয়ান হোটেলে গিয়ে রুমে প্রবেশ করলো। রাইসা বলল, খবরদার রুমে প্রবেশ করবি না, তোকে আমি পুলিশে দিব। আয়রা আয়ানকে জড়িয়ে ধরে বলে, আমার বন্ধুকে পুলিশে ধরিয়ে দিয়ে না আন্টি, আমার বন্ধু অনেক ভালো। নদী বলে উঠল, রাইসা শান্ত হও। রাইসা অবাক হয়ে গেল। আয়ান আয়রাকে ধরে খাটে চলে গেল। আয়রাকে বুকের উপরে তুলে কাতুকুতু দিতে লাগলো। আয়রা হাসতে লাগলো। আয়ান আয়রার সাথে অনেকক্ষণ খেলা করে। আয়রাকে ঘুম পাড়িয়ে দিল। আয়ান নিজেও আয়রাকে বুকে চড়িয়ে নিয়ে শুয়ে পড়ল। নদী বলে উঠল, খাবার খেয়ে ঘুমাও। ম্যাম, ওর মতো বেয়াদবকে আপনি খাওয়ারের কথা বলছেন? ম্যাম, আমার অনেক ভয় লাগছে। ওই যদি রাতে আমাদের উপরে হামলা বসায়? বসাবে না, তুমি চিন্তা করো না। ওই তোমার দিকে ঘুরেও তাকাবে না। আয়রা কান্না করছিল আর ফেলে দিতে নিয়েছিল দেখে রাগে এমন করছে। ম্যাম, আপনি কি ওকে আগে থেকে চেনেন নাকি? ওর এমন জঘন্য কাজ করলো আর আপনি কি না? বাদ দাও, খাও। আয়ান খাবে না নাকি? খেয়ে এসেছি, ঘুমাতে দেন, ডাক দিবেন না। আয়ান আয়রাকে জড়িয়ে ধরে ঘুরে শুয়ে থাকলো। নদী রাইসা খাবার খেয়ে কাজ করতে লাগলো। দুটোর দিকে আয়ানের শীত লাগলে নদী উঠে গিয়ে দুইজনের গায়ের উপরে কাঁথা দিল। আয়ান নদীর হাত ধরে ফেললো। নদীর হাত বুকে জড়িয়ে ধরলে রাইসা বলে ওঠে, ম্যাম লাথি মারেন, ঘুমের ঘোরে আপনার হাত ধরে আছে। নদী আস্তে আস্তে হাত ছাড়িয়ে নিয়ে চলে আসতে নিলে আয়ান ঢুকবে কান্না করে উঠল। নদী চমকে উঠল। নদী রাইসা অবাক হয়ে গেল। আয়ান ঘুমের ঘোরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, মা, মা আমাকে একটু ভালো কেন বাসো না? মা, তুমি আমাকে একটু বুকে টেনে নাও না, আমার অনেক কষ্ট হচ্ছে। আয়ানের কথা শুনে নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়ানের মাথার কাছে বসে নদী বলতে লাগলো, আয়ান, এই আয়ান, আয়ান। নদী ধাক্কা দিলে আয়ান লাফ দিয়ে উঠে পড়ল। নদী আয়ানকে ধরে বলল, তুমি দুঃস্বপ্ন দেখছিলে। নদীকে দেখে আয়ান হাত সরিয়ে দিয়ে বলল, ম্যাম, আমার আশেপাশে আসবেন না তো আপনাদের বেডে যান, আর আমাকে স্পর্শ করবেন না। তুমি আম্মুকে মিস করলে কেন? তুমি ওই বস্তিতে থাকো, তুমি আম্মুকে ছাড়া কিচ্ছু বোঝো না, তাহলে কেন তুমি ঢাকা শহরে থাকো? আমি কাউকেই মিস করি না, আমার এই দুনিয়াতে কেউ নাই।
আমি এই দুনিয়াতে একা, আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই, কাউকে মিস করার প্রশ্ন আসে না। যেভাবে জীবন চলছে আলহামদুলিল্লাহ, এখন শুধু আল্লাহর কাছে একটাই চাওয়া, আল্লাহ আমাকে যেন নিয়ে যায়। নদী আয়ানের মুখে হাত রেখে বলল। বাজে কথা বন্ধ করো। নদীর হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল। এখান থেকে সরবেন, আমাকে স্পর্শ করতে না করলাম না। নদী আয়ানকে জড়িয়ে ধরতে গেলে আয়ান ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল। সমস্যা কি আপনার? এমন ছ্যাঁচড়া কেন করছেন? আমি জানি এখন আমাকে তোমার প্রয়োজন। আমার আর কাউকে প্রয়োজন নাই, আপনি এখান থেকে যান। যদি না যান আমি এখান থেকে বের হয়ে যাব। জিদ করবে না। আপনি কেন আমাকে ধরছেন? আপনি কি বুঝতে পারছেন না আপনার স্পর্শ আমার শরীরকে আগুন জ্বালিয়ে দিচ্ছে? আপনাকে আমি ঘৃণা করি, আপনাকে আমার সহ্য হয় না, বোঝেন না আপনি? নদী আর কিছু না বলে নিজের বেডে চলে গেল। আয়ান আয়রার দিকে তাকিয়ে চোখের কোণার পানিটা গড়িয়ে পড়তে মুছে দিল। 4 দিন পর আয়রা আয়ান পার্কে বসে আছে, সাথে ইভা আয়ান আয়রাকে কোলে নিয়ে আদর করতে লাগলো। আয়রা কোল থেকে নেমে বাকি বাচ্চাদের সাথে খেলতে লাগলো। আর এইদিকে ইভা আয়ানকে বলল, চল বিয়ে করে নি, বাচ্চাটা আমাদের হয়ে যাবে। আমি ওকে ওর আম্মুর থেকে দূরে করব না। তো আমাকে বিয়ে করে নে, আমি তোকে 12টা বাচ্চা উপহার দেব, আর বেশি চাইলে তাও দিতে পারবো। এসব কথা ছাড়া কি তোর কোনো কথা নাই? ইভা আয়ানের কলার ধরে টান দিয়ে নিজের কাছে টেনে নিল। তখনই নদীর আয়সার চোখ পড়ল। নদীর আগে কিছু না বলে চলে গেল। আয়ান ইভার হাত সরিয়ে দিয়ে বলল, দেখ ইভা, এইসব বেশি বেশি করছিস। আমি আমার স্ত্রীকে ভালোবাসি, আমি তার স্মৃতি নিয়ে মৃত্যুবরণ করব, আমি আমার লাইফে আর কাউকে নিয়ে আসবো না। কেমন স্ত্রী যে স্বামীকে রেখে চলে যায়? কারণ ছিল তাই চলে গেছে। কিসের কারণ? তুই কি তাকে ভালোবাসিস নাই? আমার ভালোবাসার কমতি ছিল তাই, আর আমার ভাগ্য খারাপ, আমি কাউকে ধরে রাখতে পারি না। যেখানে আমি আমার জন্মদাত্রী মায়ের চোখে শুধু ছিলাম প্রয়োজন, সেখানে তো ওই মেয়েটা আমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে। আমার অপমান সে সহ্য করতে পারতো না, তার মাথা গরম, সেই সব সহ্য করতে পারতো, আমার কষ্ট তার সহ্য হইতো না। আমি কাউকে কিছু বলতাম না, আর আমি তার সাথে অন্যায় করেছি। আমার ভুলে আমাকে সেই ছেড়ে চলে গেছে। দোষ আমার ছিল, আমি আমার ওয়াইফকে বাদে আমার ফ্যামিলিকে বেশি গুরুত্ব দিয়েছি। আমি তাকে বোঝার চেষ্টা করতে পারি নাই। আয়নের চোখের কোণায় পানি জমাট বাঁধল। ইভা বলে উঠল, ভালো থাক, বউকে আবার মেনে নেগা, সুখে সংসার কর, ভালো থাক, আর কখনোই আমার সাথে যোগাযোগ করিস না। তুই তোর এক্স বউকে নিয়ে থাক। ইভার আগে উঠে চলে গেল। ইভার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। ইভা মনে মনে ভাবতে লাগলো, একতরফা ভালোবাসা কষ্ট দিবে জেনেও আমি তোকে ভালোবেসেছি, এটা আমার ভুলের শাস্তি। বেঈমান চোখ কেন কান্না করিস? তুই তো জানতি ওই তোর কখনোই হবে না, সব জেনেও তুই কেন এই পথে পা বাড়ালি? ইভা কথাগুলো ভাবতে ভাবতে চলে গেল। আয়ান আয়রার দিকে তাকিয়ে থাকতে লাগলো। 6টার দিকে আয়রাকে নিয়ে আয়ান হোটেলের দিকে রওনা দিল। হোটেল রুমে ঢুকতে আয়রা নেমে দৌড়ে গিয়ে নদীকে জড়িয়ে ধরে বলল, আম্মু আজ অনেক মজা করেছি, আমার অনেকগুলো ফ্রেন্ড হয়েছে। আয়ান ওয়াশরুমে চলে গেল। আয়ান ফ্রেশ হয়ে বের হলো। আয়রাকে নিয়ে নদী ওয়াশরুমে চলে গেল। রাইসা বলে উঠল, আয়ান ম্যামের সাথে তোমার কি সম্পর্ক? 4 দিনে যা বুঝলাম ম্যামের সাথে তোমার কোনো সম্পর্ক আছে। কোনো সম্পর্ক নাই, উনি আমার বস, এইটাই। কখনোই না, ম্যামকে আমি অনেক ভালো করে চিনি। তুমি ম্যামের হাজব্যান্ড না, তা কি করে হয়? তুমি তো আমাদের অনেক ছোট হবে, তোমার সাথে আসলে কি সম্পর্ক? ম্যাম তো কোনো ছেলে মানুষকে একই রুমের তো দূর, ম্যামের দিকে তাকানোর সাহস কেউ পায় না। একজন শুধু তাকাই ছিল, ম্যাম তাকে কোম্পানি থেকে বের করছে, সাথে কোথাও জব যাতে না হয় সেই ব্যবস্থা করে দিয়েছে। আর সেখানে তুমি সেদিন ম্যামের সাথে যে নোংরামি করলে, অন্য কেউ হলে তো এতক্ষণে খুন করে গুম করে দিত। আপনার ম্যামকে জিজ্ঞেস করেন কেন আমাকে মারে না, আমাকে কেন এখানে থাকতে দিল। আয়ান বারান্দায় চলে গেল। আয়ান বাহিরের দিকে তাকিয়ে থাকলো। আয়ান আকাশের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো।
10টার দিকে আয়রা ঘুমিয়ে গেল। 3জন বসে খাবার খাচ্ছিল। নদী বলে উঠল, রাইসা পরপুরুষের ঠোঁটের স্পর্শ অনেক মজা লাগে, তাই না? হঠাৎ এই কথা? ভাবছি একটা রিলেশনে যাব, তুমি একটা ছেলের ব্যবস্থা করো তো। এমন ছেলে দেখবে যখন ইচ্ছা হবে তখনই নিজের চাহিদা যাতে মিটিয়ে নিতে পারি। এখন তো আর বিয়ে করার দরকার নাই। আয়ান সাহেব, আপনার কাছে ভালো কোনো ছেলে হবে? ম্যাম এসব কি বলেন? ম্যাম এসব নোংরা কথা কেন বলছেন? আরে নোংরা কথা কেন হবে, এখন এটা তো স্বাভাবিক ব্যাপার। তুমি একটা ভালো ছেলে দেখো, আর ছেলেটা কালো হলেও চলবে, ফর্সার দরকার নেই। ম্যাম আপনার মাথা গেছে, আপনি আবেগে আছেন। আয়ান কোনো কথা না বলে খাওয়া শেষ করে হাঁটাহাঁটি করে আয়রার পাশে শুয়ে পড়ল। আয়রা আয়ানকে জড়িয়ে ধরল ঘুমের ঘোরে। আয়ান আয়রার দিকে তাকিয়ে থাকতে লাগলো। নদী রাইসা শুয়ে পড়ল। নদী কাউকে কল দিল। নদী বলে উঠল, সাকিব কেমন আছোস? ভালো, তুই এত রাতে কল দিলি? ব্যস্ত মানুষ, কেমনে কি? এই সাকিব, অব্র আছে না, আমাকে যে প্রপোজ করছিল, ওর নাম্বার দে তো। আমার মনে হচ্ছে এই রিলেশনে যাওয়া ভালো। এইভাবে আর কতদিন থাকবো? কতবার না বলেছি, কানে নেস নাই আমাদের কথা। ওইসব রাখ। সাকিব নাম্বার দিলে নদী অভ্রকে কল দিল। নদী অভ্রের সাথে ভিডিও কলে গেল। নদী কথা বলতে বলতে হুট করে নদী বুকের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে দিল। নদী গলায় হাত বুলাতে লাগলো। নদী এমন ভান করতে লাগলো অভ্র ওর শরীর দেখতে পাচ্ছে। আয়ান নিজেকে কন্ট্রোল করতে না পেরে উঠে নদীর হাত থেকে ফোন কেড়ে নিয়ে দেওয়ালের দিকে ছুঁড়ে মারলো। ফোনটা ভেঙে চুরমার হয়ে গেল। রাইসা লাফ দিয়ে উঠে লাইট জ্বালিয়ে বলল, এটা কি করলে? ম্যামের ফোন ভেঙে ফেললে? আমার ফোন ভেঙে ফেললে? আমার ফোনের ভেতরে গুরুত্বপূর্ণ ফাইল ছিল, আমার ফোন ভাঙার সাহস কি করে হইল? আয়ান কোনো কথা না বলে বেডে শুয়ে পড়ল। নদী রেগে আয়ানের কলার ধরে বলল, আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছি, তোমার সমস্যা কোথায়? আমি কি একবারও তোমার গার্লফ্রেন্ড নিয়ে কথা বলছি? তোমার মতো আর বাচ্চাদের সামনে খেলতে দিয়ে গার্লফ্রেন্ডের ঠোঁটের মজা নিচ্ছি না। নদীর কথা শুনে আয়ান নদীর দিকে তাকিয়ে বলল, সামনে থেকে সরেন, মেজাজ গরম করেন না। আমি আপনার গায়ে হাত তুলতে চাচ্ছি না। আমার ফোন ঠিক করে দাও। আমি অব্রর নাম্বার হারিয়ে ফেললাম। ওই আমাকে কল দিচ্ছে নিশ্চয়ই। আমি ওর সাথে কিভাবে যোগাযোগ করব? তোমার জন্য আমার সাথে ওর সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেল। তুমি আমার ফোন ঠিক করে দাও। আয়ানকে রাগাতে লাগলো নদী বারবার অভ্রকে নিয়ে অশ্লীল কথাবার্তা বলতে লাগলো। আয়ান সহ্য করতে না পেরে আয়ান রাগে নদীকে টান দিয়ে খাটের উপরে ফেলে 2 হাত চেপে ধরে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। রাইসা চোখ বড় বড় করে ফেলল। আয়ান ঠোঁট ছাড়লে নদী বলে উঠল, আমাকে কিস করলে কেন? আমার উপর থেকে ওঠো। ওই ইভা মেয়েটাকে কিস করলে তৃপ্তি মেটে নাই। ছাড়ো আমাকে, না হইলে। আয়ান নদীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কিস করতে লাগলো। রাইসা লজ্জায় বলে উঠল, আরে হচ্ছেটা কি? এই ছেলের লজ্জা শরমের মাথা খেয়েছো নাকি? রাইসার কথা শুনে আয়ানের জ্ঞান ফিরল। আয়ান তাড়াতাড়ি করে নদীকে ছেড়ে দিল। নদী রেগে মারতে যাবে, আয়ান সাথে সাথে হাত ধরে খাটের উপরে ফেলে দিয়ে বলল, ইভা আমার ফ্রেন্ড, এর বাহিরে কিছুই না। চুপ করো। তুই বাচ্চাদের সামনে ওকে কিস করছস, আমি কি দেখি নাই? রাইসাও চলো। হোয়াট? আমি আবার কখন ইভাকে কিস করলাম? আর মাথায় সমস্যা আছে, আমি যদি কিস করিও আমি বাচ্চাদের সামনে করব? তাও ঠিক, কিন্তু আমি তো দেখেছি তুমি ওকে কিস করেছো। কখন, কোন সময়? আমি রাইসা পার্কে গেছিলাম, ওখানে দেখছি আয়রা বাচ্চাদের সাথে খেলছিল, আর তুমি ওই ইভাকে কিস করছো। সাইড থেকে দেখছেন নাকি? আমরা কিছুটা দূরে ছিলাম, পেছনে। মাথা মোটা, আমি ইভাকে কিস করব? ইভা আমার কলার চেপে ধরে কিছুটা কাছে টেনে নিয়েছিল, পরে ধাক্কা দিয়েছিলাম। এতটুকুই কিস করছি, কানা কোথাকার। আর এইসবের জন্য বয়ফ্রেন্ড বানানো হচ্ছে, আবার আমার সামনে নোংরা ইঙ্গিত দেওয়া। আয়ান রাগে লোক নিয়ে তাকাতে নদী রেগে বলল, যা করছি ভালো কাজ করছি, আরো করব। তুই মেয়েদের সাথে নোংরামি করবি, রাত 1টায় কথা বলবি, আমি বললে সমস্যা কি? আয়ান নদীর দিকে এগিয়ে যেতে নিলে নদী ভয়ে খাটের উপরে উঠে পড়ল। নদী তোতলাতে তোতলাতে বলল, আমাকে ভয় দেখাবি না। আমি অন্য ছেলেদের সাথে যা ইচ্ছা করব, তাতে তোর কি? তোকে কি আমি কখনো বাধা দিয়েছি?
নদীর কথা শুনে আয়ান পা টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে এসে হাত দুইটা খাটের সাথে এক হাত দিয়ে চেপে ধরে অনেকটা নদীর দিকে ঝুঁকে বলল, আমি আমার স্ত্রীকে ভালোবাসি, তারপরে আমার লাইফে আর কোনো দ্বিতীয় নারী আসে নাই। আসতে বলে আমি আসতে দেই নাই। আমি মৃত্যুর আগ পর্যন্ত একজনের স্মৃতি নিয়ে থাকব, সেটা হইল আমার স্ত্রীর। আমাকে নিয়ে উল্টাপাল্টা চিন্তা করা বন্ধ করেন। এখন ঘুমাবো। যদি কোনো ছেলের সাথে নোংরামি করা দেখি বা কথা বলা দেখি তাহলে কপালে দুঃখ আছে। আমাকে যদি আগের সেই আবেগময় ছেলে ভাবেন তাহলে জীবনে বড় ভুল করবেন। আয়ান কথাগুলো বলে নদীকে ছেড়ে দিয়ে আয়রার পাশে গিয়ে শুয়ে পড়ল। নদী হাতের কবজিতে হাত বোলাতে লাগলো আর আয়ানের দিকে তাকিয়ে বলল, কুত্তা বিড়াল। চুপ, ঘুমান। আয়ানের ধমকে নদী চমকে উঠল। রাইসা মিটিমিটি করে হাসতে লাগলো। নদী রাইসার দিকে তাকালে রাইসা শুয়ে পড়ে বলল, আল্লাহ একটা রুম পাওয়াই দাও, এই জামাই বউয়ের থেকে আমাকে বাঁচাও। ওই কে জামাই বউ? হ্যাঁ থাক ম্যাম, আর আমাকে কিছু বলা লাগবে না। আপনাদের উপরে যে সন্দেহ করছিলাম তা একদম সত্যি বের হয়েছে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আয়ান আপনার হাজব্যান্ড, আয়রার আসল বাবা। তাই তো বলি, যে ম্যাম ছেলেদের থেকে এত দূরে থাকে আর সেখানে আয়ানের মতো ছেলে এত খারাপভাবে স্পর্শ করে, আর উনি কিছুই বলে না, আবার তার সাথে মেয়ে দেখলে জ্বলে পড়ে যায়। চুপ করে ঘুমাও। ম্যাম আপনি যে বাচ্চাদের মতো, আগে তো জানতাম না, এই ট্রিপে এসে আপনার এই ব্যবহার দেখলাম। রাইসা কথাগুলো বলে হাসতে লাগলো। নদী লজ্জা পেয়ে গেল। নদী বলে উঠল, চুপ করো, ঘুমাও। রাইসা ঘুরে ঘুমিয়ে গেল। নদী আস্তে আস্তে ওঠে আয়ানের পাশে গিয়ে শুয়ে পড়ল। আয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে নদী ওর বুকের উপরে শুয়ে আছে। আয়ান পাশে তাকাতে দেখে রাইসা মিটিমিটি হাসছে। আয়ান নদীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলে নদী হকচকিয়ে উঠে পড়ল। কি হয়েছে? এভাবে ধাক্কা দিলে কেন? এখানে নাটক কম করেন, আমার কাছে আসবেন না। আজ বাসায় চলে যাব। নাটক মানে কি? নাটক মানে কি জানেন না নাকি? আমাকে জড়িয়ে ধরে ঘুমানোর মানে কি? আমার স্বামীকে আমি জড়িয়ে ধরে ঘুমাইছি, তোমার সমস্যা কি? আমি কারো স্বামী না। যেদিন আপনি আমার বাড়ি থেকে চলে গেছেন সেই দিন থেকে আপনি আর আমার স্ত্রী না। তুমি বললেই হইল নাকি? আপনার সাথে তর্ক করার ইচ্ছে আমার নাই। আর আমি আজ আয়রাকে নিয়ে ঢাকা চলে যাব। আমরাও যাব, টিকিট কাটা হয়ে গেছে তো। আয়ান কিছু বলতে যাবে রাইসা বলে উঠল, দুলাভাই আমাকে রেখে চলে যাবেন? আপনাদেরকে অনেক মিস করব। কি আপনি এখানে থাকবেন নাকি? আপনার বউ আমার উপরে চাপিয়ে দিল। কানের নিচে দিব আমার বোনের মতো মিথ্যুক? রাইসা ফিক করে হেসে দিল। রাইসা বলল, মজা করলাম, আপনি রাগ কমান। আমার ম্যামের মতো এত হট বউ রেখে কেমনে অন্য বেডে ঘুমান? রাইসার কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। আয়ান ভ্রুকুচকে তাকালো। আয়রা বলে উঠল, বন্ধু হট মানে তো গরম, তাই না? আম্মু তুমি গরম হয়ে গেছো কেন? তিনজন হেসে ফেলল। আয়ান আয়রাকে কোলে নিয়ে বলে, আপনার আম্মুর মাথা সবসময় গরম থাকে। ঠান্ডা মাথা থাকলে দুনিয়ার সব থেকে ভালো মহিলা হয়ে যায়। আর যদি একবার গরম হয় তাহলে দুনিয়ার যত রাক্ষসী আছে সব ওনার ভিতরে ভর করে। কি বললে? আমার ভেতরে রাক্ষসী ভর করে? নদী আয়ানকে মারতে যাবে। আয়ান টাল সামলাতে না পেরে পড়ে যেতে নদীও আয়ানের পায়ের সাথে বেঁধে পড়ে গেল। আয়রা দুজনের উপরে পড়ে যাওয়ার ভান করলে নদী ঘুরে আয়রার দিকে তাকিয়ে বলল, পড়ে গেছেন? আয়রা লজ্জা পেয়ে নদীর বুকে মুখ লুকিয়ে হাসতে লাগলো। আয়ান নিচে পড়ে থেকে বলল, আরে মা মেয়ে উঠো। আমি কি একটু ম্যাম আপনার উপর উঠবো? সরো, আমার জামাই মাটির নিচে চলে যাবে। আয়রা ওঠো। রাইসা হাসতে লাগলো। আয়রাকে কোলে তুলে নিলে নদী উঠে পড়ল। দূর রেডি হন তো, বাসায় যাব। আয়ানের কথায় সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিতে লাগলো। রেডি হয়ে আয়রাকে নদীর কাছে দিয়ে লাগেজ ব্যাগ নিয়ে গাড়িতে তুলে দিয়ে আয়রা আয়ান উঠল। রাইসা নদীকে আয়ানের পাশে বসিয়ে দিয়ে বলল, এভাবে জামাই বউ দূরে থাকলে শয়তান ঢুকবে, সাথে সম্পর্ক যতটাই মিল হতে যাবে তার থেকে কয়েক গুণ শয়তান দূরে সরিয়ে দিবে। দিগ্গা, এর সাথে থাকা আমার লাগবে না। কি বললে? যা শুনছেন তাই।
রাইসা ছাড়ো, আমি তোমার কাছে বসবো। রাইসা দরজা আটকিয়ে দিয়ে পেছনে উঠে পড়ল। গাড়ি চালাতে লাগলো ড্রাইভার। স্টেশনে গেলে আয়ান আয়রাকে নিয়ে কিছুটা দূরে গেল। ইভা রাকিব দাঁড়িয়ে আছে। ইভা আয়ানকে বলল, চলে তো যাচ্ছিস, একবার হাক করতে তো পারি। না। ওকে, তোর মেয়েকে তো করতে পারি। ইভা আয়রাকে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। রাকিব হাঁক করে বলল, দোস্ত ভালো থাক, তোকে এভাবে দেখতে পারবো ভাবি নাই। ভাবি কোনটা? লাল শাড়ি ওইটা। মাশাআল্লাহ, আয়রা ওর আম্মুর মতো আর কিছুটা তোর মতো হয়েছে। হ্যাঁ। জাবেরের সাথে পরিচয় হয়ে নেই, চল। রাকিব ইভা নদীর দিকে যেতে লাগলো। রাকিব ইভা বলে উঠল, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? আপনি হয়তো আমাদের চিনতে পারছেন না, আমি রাকিব আয়ানের অনলাইন ফ্রেন্ড। ওয়ালাইকুম সালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? আপনি তো মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার বন্ধুকে আর ভুল বুঝে চলে যায়ও না, সংসার জীবনে অনেক ঝামেলা হবে, তাই বলে এভাবে চলে যাওয়ার কোনো মানে হয় না। ফ্যামিলিতে না থাকতে পারলে অন্য কোথাও চলে যাবেন। কারো সংসার ভাঙার চেষ্টা করবে না, দুজন মিল হয়ে যান আমাদের রাজকন্যার জন্য। আয়রাকে আদর করতে করতে কথাগুলো বলল। নদী বলে উঠল, আমি মানছি আমার ভুল হয়েছিল, বাট আপনার বন্ধু তো জানতো আমার মাথা ঠান্ডা হইলে আমি সব ভুলে যাই। ওই আমাকে একবার যদি নিয়ে আসতে যেত তাহলে কি আমি আসতাম না? ওর ফ্যামিলি কখনো খোঁজ নেয় নাই। ঝামেলা ওই তো, ওর ফ্যামিলি থেকে সেদিন চলে গেছে, যেদিন আমি বের হয়েছে সেদিন ওই ফ্যামিলিকে ছেড়ে দিয়েছে। কি আয়ান এসব কি বলে? ট্রেন ছেড়ে দিবে, উঠেন। ভাবি, আয়ান আপনাকে অনেক ভালোবাসে, আপনারা এক হয়ে যান। দোয়া করেন, আর আপনারা ঢাকা গেলে আমাদের বাসায় অবশ্যই উঠবেন। দুজনের থেকে বিদায় নিয়ে তিনজন ট্রেনে উঠে পড়ল। আয়ান ইভা রাকিবের দিকে তাকিয়ে থাকলো। ইভার মুখে হাসি থাকলেও চোখের কোণায় পানিগুলো টলমল করছিল। আয়ান চোখ সরিয়ে নিল। আয়রাকে রাকিব ইভার দেওয়া গিফট দিয়ে আয়রাতে খেলতে লাগলো। তুমি 4 বছর ধরে তোমার ফ্যামিলি থেকে দূরে, আর আগের নাম্বার তুমি কি করছো? সব কিছু পরিবর্তন করে নিয়েছি। আমার কাছে তো আসতে পারতে। কারো কাছে যাওয়ার কোনো ইচ্ছে নাই, যাকে আপন ভাবি সেই আমাকে ছেড়ে দেয়। আমি আপনার পা ধরে কান্না করে থাকার জন্য অনুরোধ করছিলাম, আপনি আমার কথা শুনেন নাই। আপনাকে বারবার বলছিলাম আপনি ছাড়া কেউ নাই আমার। রাগের মাথায় আমি অত কথা বুঝি নাই, এমনিতেই ভাবি আমাকে অনেক কিছু বুঝাইছিল, তার উপরে তুমি সবার সামনে আমাকে থাপ্পড় মারছিলে, যেটা সহ্য আমি করতে পারি নাই। ভাবির কথাগুলো আমার কানে বাজছিল, আর সাথে এইসব ঘটনায় আমাকে পাগল করে দিচ্ছিল। আর সেদিন একটাতে ঝাল হয়েছিল, আমি জানি না সব খাবারের সমস্যা কিভাবে হইল, একটাতে ঝাল একটাতে লবণ বেশি। তুমি শিওর? হ্যাঁ আমি শিওর, একটা খাবারে শুধু ঝাল হয়েছিল। তুমি কি রান্না করে রান্নাঘর থেকে দূরে গেছিলে? দুধ নিয়ে আসতে বাইরে গেছিলাম। বুঝেছি। কি? কিছু না। আয়ান আর কিছু না বলে আয়রার সাথে খেলতে লাগলো। নদী আয়রাকে বলল, আয়রা তুমি আর ওকে বন্ধু বলবে না। নদীর কথা শুনে আয়রা প্রকোচকে তাকালো। আয়রা বলে, না বন্ধু হয়। নদী বলে উঠল, ওই তোমার আব্বু হয়। বাদ দাও, যেটা বলতে চাই সেটা বলুক। মেয়ে এত মাথায় তুলো না, আমাকেও তুলেছে, আমিও তোমাকে হার্ট করেছিলাম। এই দুনিয়ায় স্বার্থের সেখানে কারো থেকে কিছু আশা করা বোকামি। তিনজন টুকটাক কথা বলতে বলতে চলে গেল। আয়ান আয়রাকে চুমু দিয়ে বলল, বাসায় যাও, পরে দেখা হবে। আমার বাসায় চলো। না। আয়ান নেমে চলে গেল। নদী আর কিছু বলল না। নদী ওর বাসায় নেমে পড়ল। রাইসাকে নামিয়ে দেওয়ার জন্য গাড়িতে পাঠিয়ে দিল। আয়রা নদী ভিতরে প্রবেশ করতে অবাক হয়ে গেল। আয়রা দৌড়ে গিয়ে নদীর আম্মু আব্বুকে জড়িয়ে ধরে বলে, নানু ভাই। দুইজন আয়রাকে কোলে তুলে আদর করতে লাগলো। আয়রা ওইখানে কি হয়েছে সব এক এক করে বলতে লাগলো। আয়ানের বাবা মা রাফি আয়রার কথা শুনে খুশিতে চোখে পানি চলে আসলো।
আয়ানের আম্মু আয়রাকে কোলে নিয়ে বলে। দাদুমণি, আমাকে বলো কি কি মজা করলে। আয়রা অবাক হয়ে বলে, আপনি শুনবেন? আমিও শুনবো। নদী, কেমন আছো? ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছি। সাথী, ওই নদী। রাফির কথা শুনে সাথী মেয়েটা বলে ওঠে। আসসালামু আলাইকুম। আপনি আমার বয়সে বড় হবেন, বাট সম্পর্কে আমি আপনার বড় যা। ওয়ালাইকুম সালাম। বড় যা মানে ভাইয়া? রূপা ভাবি কোথায়? ডিভোর্স দিয়েছি। হোয়াট? নদী, জি, কেমন আছেন আপনারা? ভালো মা। নদী, আমাদের ক্ষমা করে দাও। নদী, আমি তোমাকে অনেক জ্বালাইছি। আমি তোমাদের নিয়ে যেতে এসেছি। সরি, আমি আর ওই বাসায় যাব না। আমার স্বামীকে আমি পেয়ে গেছি। আপনার বাড়ি নিয়ে আপনারা থাকেন। নদীর কথা শুনে আয়ানের আব্বু আম্মু মাথা নিচের দিকে করে। আয়ানের আব্বু বলে উঠল, নদী, আরেকবার কি সব ভুলে এই বুড়ো বুড়িটাকে ক্ষমা করে দেওয়া যায় না? নদী, আয়ান কোথায়? বেআইন বলল আয়ান নাকি তোমাদের সাথে গেছে। নদী কিছু বলতে যাবে, সাথে সাথে আয়রা বলে ওঠে, বন্ধু তার বাসায় গেছে। নানু জানো, বন্ধু না আমাকে অনেক আদর করছে। আম্মু আমাকে একবার মেরেছে, আবার ফেলে দিতে নিয়েছিল। বন্ধু রাইসা আন্টি না থাকলে আমি ব্যথা পেতাম। নদী ভ্যাবাচাকা খেয়ে গেল। নদীর আম্মু রেগে বলল, তুই মেয়েটাকে নিয়ে কেন গেছিলি যদি জ্বালাতন সহ্য করতেই না পারস? তোকে না বললাম নিয়ে না যেতে। ফাজলামি করস, থাপ্পড় মেরে গাল ফুল ফাটিয়ে দিব। আয়রা বলে ওঠে, থাক নানু, বন্ধু আম্মুকে ব্যথা দিয়েছিল, তুমি আর বকা দিও না। ব্যথা দিয়েছিল মানে? তুই আবার এসে শুরু করিস না। আর এইটা কি তোমার মেয়ে নাকি আমার শত্রু? সবাই হাসতে লাগলো। আয়রা তোমাকে জড়িয়ে ধরে কোলে উঠল। আয়ানের আম্মু বলল, নদী, আয়ান কোথায়? প্লিজ একবার আয়ানের ঠিকানা দাও। আমি আমার সন্তানের কাছে যেতে চাই। আমি ওর সাথে যে অন্যায় করেছি আমি তার প্রায়শ্চিত্ত করতে চাই। ওই আয়রাকে ছাড়া কারোর সাথে সম্পর্ক রাখবে না। ওই আমাকেও মেনে নেয় নাই। একবার ঠিকানাটা দাও। নদী আয়ানের আব্বু আম্মু রাফি সাথীকে নিয়ে বের হয়ে গেল। ওইদিকে আয়ান রুম পরিষ্কার করে গোসল করে খাটে শুয়ে পড়তে দরজা খোলার শব্দ হইলে আয়ান না দেখে বলে উঠল, এই মেয়ে, সমস্যা কি তোমার? বলছি না আমার রুমে আসবে না। তোমার বাবাকে আমি বলে দিব, বেয়াদবি করার শিক্ষা দিবে। কোন মেয়ে সমস্যা করছে? নদীর কথা শুনে আয়ান লাফ দিয়ে উঠে দরজার দিকে তাকাতে থমকে গেল। আয়ানের আব্বু আম্মু দৌড়ে এসে আয়ানকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। আয়ান সামনের দিকে তাকিয়ে আছে নদীর দিকে। নদী বলে ওঠে, আমি আসতে চাই নাই, ওনারা জোর করলো তাই এসেছি। আয়ান, বৌমার কোনো দোষ নাই, আমরা জোর করেছি দেখে নিয়ে এসেছে। আয়ান, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে যে অন্যায় করেছি আমি তার শাস্তি পেয়েছি। আমাকে প্লিজ তুই ক্ষমা করে দে বাপ, আমি তোর পায়ে ধরছি। আয়ান সাথে সাথে ওর আম্মুকে ধরে ফেললো। আয়ান বলে উঠল, এইসব কি করছেন? আপনি আমার জন্মদাত্রী মা, আপনি আমাকে এভাবে ছোট করে দিবেন না। ভাই, আমাকে ক্ষমা করে দে ভাই। আমার কারোর উপরে কোনো রাগ নাই। আমার ভুল সব কিছুর জন্য। যাদের ভালোবাসা পাবো না জেনেও তাদের ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করে নিজের স্ত্রীকে কষ্ট দিয়েছি। আমার শাস্তি পাওয়া উচিত ছিল। আয়ান, এভাবে বলিস না বাপ, আমাদের একবার ক্ষমা করে দে। আমি কথা দিচ্ছি তোর বউকে কেউ অসম্মান করতে পারবে না। আমি আমার বৌমাকে সম্মানের সাথে নিয়ে যাব। আপনার বড় ছেলের বউ আসে নাই, সেই জানে আপনারা যে আমার বউকে নিয়ে যেতে এসেছেন। নিশ্চয়ই জানে না সেই আমার সংসারে আগুন লাগিয়ে তো সুখে আছে মনে হয়। আমি ওকে ডিভোর্স দিয়েছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওই সেদিন নদীকে ফাঁসিয়েছিল, ওই আম্মু আব্বুর বিরুদ্ধে আমাকে উস্কে দিত। ওই একটা লোভী মহিলা ছিল, ওই আমাকে একদম শেষ করে দিয়েছে। আব্বু আম্মুকে রাস্তার কুকুরের মতো করে দেখতো, অনেক অত্যাচার করছে। আমি ওর কথায় আব্বু আম্মুকে কষ্ট দিতাম। আজ আমি যাকে জীবনসঙ্গী করে পেয়েছি, আলহামদুলিল্লাহ, নদীর মতো অনেক ভালো, সবাইকে সহজে আপন করে নিতে পারে। ওকে রেখে আসতে চাইছিলাম, জোর করে এসেছে। তার দেবরকে আর যাকে নিয়ে আসব, আমরা না নেওয়ার কে?
রাফির কথা শুনে আয়ানের মুখে হাসি ফুটে উঠল। নদী আয়ানের দিকে তাকালে আয়ান ভাবতে লাগলো, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। আজ আমার বউকে সম্মানের সাথে নিয়ে যাবে। যে মায়ের মুখে কথা বিষের মতো ছিল, সেই মায়ের মুখে আজ মধু। আল্লাহ তুমি চাইলে সব পারো। আয়ানকে ভাবতে দেখে আয়ানের আম্মু বলল, আয়ান চল না বাবা আমার সাথে, আমাদের ক্ষমা করে দে। নদী ওকে বুঝাও না। আয়ানকে সবাই বোঝাতে লাগলো। নদী বললে আয়ান রাজি হয়ে যায়। সবার থেকে বিদায় নিয়ে গ্রামের বাড়িতে চলে গেল। আয়ান নদী তাদের চেনা ঘরে চেনা খাটে বসে আছে। আয়ান নদীর দিকে তাকাতে নদী বলে উঠল, অতীতের সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সাথে মনে পড়ে যাচ্ছে তুমি আমাকে রেখে চলে গেছিলে। আয়ানের কথা শুনে নদী রাগে মারতে লাগলো। মারতে মারতে বলল, আমি ভালো ভালো স্মৃতি মনে করি, আর উনি বারবার একটা স্মৃতি মনে করে। তোমার মাথার মগজ আমি বের করে রাখবো। আয়ান নদীর হাত ধরে বুকের সাথে জড়িয়ে ধরে হাসতে হাসতে বলল, আরে পাগলি, মজা করছি। আল্লাহ, এই বউ জীবনেও ভালো হবে না। কথায় কথায় রেগে যায়। আমার জামাইও ভালো হবে না, আমাকে রাগানোর জন্য সব সময় পেছনে লেগে থাকে। আয়ান টান দিয়ে নদীকে খাটের উপরে ফেলে দিয়ে 2 হাত চেপে ধরে ঠোঁটে গলায় কিস করতে করতে বলল, ওয়েট, রাগ কমাই আগে। আয়ানের কথা শুনে নদী লজ্জা পেয়ে গেল। আয়ান নদীর উপরে ঝাঁপিয়ে পড়ল। নদী লজ্জায় আয়ানের পিঠ খামচে ধরল। আস্তে আস্তে 2জন পাল্টা আদর করতে ব্যস্ত হয়ে গেল। বাকিটা ইতিহাস।